সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1325তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ বেলায়েত হোসেনের জীবনে, প্রবাসী বেলায়েত হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্ট করে করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল প্রবাসী ছেলের বউকে বিয়ে করার জন্য ত্যায্য করে ছেলেকে। এক বাবা তার প্রবাসী ছেলের বউকে বিয়ে করার জন্য সেই ছেলেকে ত্যায্য করে। গল্পটা এরকম একটা গল্প, আমি আপনাকে কি বলবো। অর্থ, নারীর লোভ এবং টাকার লোভ, নারীর লোভ এবং টাকার লোভ একটা মানুষকে মানুষ থেকে কিভাবে পশু বানিয়ে দিতে পারে, প্রবাসী বেলায়েতের জীবনের গল্পটা শুনলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন কোনটা মানুষ আর কোনটা মুখোশ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই বেলায়েত হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে বেলায়েত ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্পর্কে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি মনির সহ আমার দাদা ভাই। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো এক এলাকার এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী ছাড়া আমাদের এলাকাতে আমার বাবার রয়েছে অনেকগুলো বাড়ি। সেই বাড়িগুলো ভাড়া দেয় এবং আরও দেয় আমার বাবার অনেক বড় ব্যবসা আছে। তাই দিয়ে আমাদের পরিবারটা আমাদের এলাকার মধ্যে এক উচ্চবিত্ত পরিবার। এলাকার মানুষ আমার বাবাকে খুব বেশি সম্মান করতো, ভালোবাসতো এবং বিভিন্ন ধর্মীয় কাজে এখানে সেখানে আমার বাবা ডোনেশন করতো, টাকা পয়সা দান করতো। সেই হিসেবে আমার আব্বাকে একজন দানবীরও বলা চলে। ছোটোবেলা থেকে বাবার আদর্শে আমি তখন বড় হতে থাকি। এরকম করতে করতে আমি যখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই, অনেক বেশি বড় হয়ে যাই, বাট সেই পর্যন্ত আমি খুব বেশি পড়াশোনা করতে পারিনি। আমি ক্লাস 8 কি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছি। আমার আব্বা আমাকে সবসময় একটা কথা বলতো, যারা বড় ব্যবসায়িক হয়, যারা বড় বিজনেসম্যান হয়, ওদেরকে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে হয় না। অনেক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করলে ব্যবসারও ঊর্ধ্বে অনেক কিছু মাথায় ঢুকে যায়। আমি চাই না ব্যবসার ঊর্ধ্বে কোনো কিছু তোমার মাথায় ঢুকে যাক। আমি চাই শুধুমাত্র তোমার মাথায় ব্যবসা বাণিজ্যই থাকুক। যার জন্য আমার আব্বা আমাকে ক্লাস 9 পর্যন্তই পড়ায়। এরপরে আমি অবাক হয়ে গেলাম যে একটা বাবা নিজে তার সন্তানের পড়াশোনা বন্ধ করাই দেয়। আমাকে বলে 9 পর্যন্ত পড়াশোনা করছো, আর পড়াশোনা করতে হবে না, এখন থেকে তুমি ব্যবসার প্রতি ফোকাস দাও। এরপরে আমি আমার বাবার যে আড়তে ব্যবসা আছে ওই ব্যবসার মধ্যে বসতাম এবং সেখানে আমি আব্বার আড়তে বসতাম। এখানে আমি বিভিন্ন ধরনের, আমাদের মূল্যী ব্যবসা ছিল যে আমরা ঢাকা থেকে বিভিন্ন কোম্পানির বড় বড় ডিলার নিয়ে আসতাম। ডিলারশিপের ব্যবসা ছিল আমাদের। এখান থেকে ছোট ছোট ব্যবসায়িকগুলো আমাদের এখান থেকে মাল নেওয়া যেত। এরকম করতে করতে আস্তে আস্তে আমি প্রায় অনেকটাই অনেক বড় হয়ে যায়। তখন আমি ফুললি আব্বার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম। আব্বার সব কিছু আমি দেখতাম এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের ম্যানেজারও বলা চলে বা আমাদের সহযোগী বলা চলে, নুরু কাকা বলে একজন লোক আছে। ওনার সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো। নুরু কাকার সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো এবং এক কথায় বলতে গেলে তিনি বহু বছর ধরে আমার আব্বার সাথে ব্যবসা বাণিজ্য করে এবং আমার আব্বা অনেকটা ভালোবাসে, উনি আমার আব্বাকে অনেকটা ভালোবাসে। তো নুরু কাকার সাথে আমার সম্পর্কটা খুবই ভালো। আমি ওনার ফ্যামিলিতে যাই এবং উনি আমাদের ফ্যামিলিতে আসে। আমার সাথে ওনার একদম, আমি বাবার পরে যে মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম এটা হচ্ছে এই নুরু কাকা। এবার দেখা গেল একটা পর্যায়ে নুরু কাকা তখন করলো কি, ওনার 2টা মেয়ে ছিল। বড় মেয়েটার নাম ছিল নিজুম এবং ছোট মেয়েটার নাম ছিল হচ্ছে নাজমা। তো নিজুম যে মেয়েটা, ওনার বড় মেয়েটা দেখতে অসম্ভব রকমের সুন্দর, দেখার মতো রূপবতী গুণবতী একটা মেয়ে। যে কেউ মেয়েটার দিকে এক নজর তাকালে মেয়েটার প্রেমে পড়ে যাবে, এত সুন্দর। এই মেয়েটা প্রথমে গার্মেন্টসে চাকরি করতো এবং গার্মেন্টসে চাকরি করা অবস্থায় মেয়েটার দিকে অনেক খারাপ ছেলে নজর দিত। একটা পর্যায়ে মেয়েটা চাকরিটা ছেড়ে দেয় এবং এরপরে নাজমা এখন গার্মেন্টসে চাকরি করে। নাজমা কিন্তু নিজমের তুলনায় খুব বেশি একটা সুন্দর না।
তো তখন গার্মেন্টসে চাকরি করে। তো কাকা যে টাকা বেতন পাইতো, আমার আব্বার সাথে যতই ভালো সম্পর্ক ছিল, যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আমার আব্বা খুবই হার্ড লাইনের একজন মানুষ। মানে ব্যবসা বাণিজ্যর দিক থেকে আমার আব্বা ভীষণ হার্ড। একটা লোক ঠিক যে টাকা বেতন পাবে তাকে সেই টাকায় বেতন দিবে, সে যতই খাতিলের মানুষ হোক না কেন, বেতনের ঊর্ধ্বে তাকে আমার বাবা একটা পয়সাও দিবে না। তো দেখা যায় নুরু কাকা যে টাকা বেতন পাইতো তা দিয়ে আসলে ওনার পরিবার খুব ভালোভাবে চলতে পারতো না। পরিবারে সবসময় অভাব অনটন লেগেই থাকতো। এবং একটা পর্যায়ে উনি আমাকে দুঃখ করে বললো যে, আমারে বলে, বেলায়েত, আমার বড় মেয়ে নিজুমকে কোনো না কোনো জায়গায় একটা ভালো কাজ দেওয়া যায় কিনা, নিজুমকে ভালো কোনো একটা জায়গায় কোনো একটা কাজ দেওয়া যায় কিনা, কারণ আমি তো আর একা সংসার চালাইতে পারতেছি না। তো আমি চিন্তা করলাম যে কোথায় কাজ দেওয়া যায়, আমাদের এখানে তো মেয়েদের কোনো কাজ নাই, মানে একটা মেয়ে যে কাজ করবে এরকম কোনো কাজ কিন্তু আমাদের এখানে নাই। তো আমাদের ওই বড় বড় যেই ইয়েগুলো আছে, আপনার যে কার্টুনগুলো আছে, কার্টুনের মধ্যে লেবেল লাগাতে হয়। তো আমি তখন প্রতিদিন সকালবেলায় সে কার্টুনের লেবেল লাগাই। তো আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেবেল লাগানোর কাজ করি। হঠাৎ করে আমার কাছে মনে হলো যে এই লেবেল লাগানোর কাজটা আমি তো নিজুমকে দিতে পারি। তো আমি তখন নুরু কাকারে বললাম যে, কাকা, আমি তো প্রতিদিন সকালবেলা এসে লেবেলের কাজ করি, এই লেবেলগুলো আপনি নিজুমকে দিয়ে লাগান, তাহলেই তো পার্ট টাইম হিসেবে তার একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। ঠিক ওই মুহূর্তে নুরু কাকা আমাকে বলে উঠলো, না বেলায়েত, এটা কখনোই করা যাবে না, তোমার আব্বা অনেক হার্ড মানুষ, উনি বলে দিয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠানে কখনো মেয়ে আনা যাবে না, কোনো মেয়েকে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকানো যাবে না, এইটা তোমার বাবার করা নিষেধ আছে, তো এটা করা যাবে না। আমি তখন বললাম যে, এইটা আপনি কি কথা বলেন যে ব্যবসা প্রতিষ্ঠানে মেয়ে ঢুকানো যাবে না? আচ্ছা ঠিক আছে, আব্বার বিষয়টা আমি বুঝবো, আপনি নিজুমকে নিয়ে আসেন কালকে। এরপরের দিন আমার আব্বা তখন করলো কি, নিজুম ওই নুরু কাকা তখন তার বড় মেয়েরে নিয়ে আসলো। আসার পরে নিজুম তখন ওই লেবেল লাগাইতেছে সকালবেলা, আব্বু কোত্থেকে জানি আসছে, আইসির আব্বু দেখে গেছে এবং দেখে আব্বা একদম খেপে গেছে, প্রচণ্ড রকমের রেগে গেছে। আব্বা বলতেছে যে, না, এটা তো হতেই পারে না, এই মেয়ে কেন লেবেল লাগাবে? আমার আব্বা তখন বলতেছে যে, ওই কোনো মেয়ে আমাদের প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না। ওখানে আমার আব্বা তখন মেয়েটাকে বের করে দেয়। তোকে বের করে দিলে আমার তখন খুব খারাপ লাগে আর কি, যে আসলে কি করব। আব্বা এত করা হিসাব করে যে আমিও যে আমার কাজের বাইরে একটা টাকা কোনো কাছ থেকে নিয়ে যাব বা কোনো জায়গা থেকে নিয়ে যাব, এরকম কোনো সুযোগও কিন্তু নাই। এইরকম কোনো সুযোগও কিন্তু আমি পাইতাম না যে একটা টাকা আমি আব্বার ব্যবসার বাইরে আমি এখান থেকে নিতে পারবো, এরকম কোনো সুযোগ নাই। পরে একটা সময় আমি চিন্তা করলাম যে কি করা যায়, মেয়েটাকে কিভাবে আমি কিছু টাকা পয়সা দিতে পারি বা কিভাবে তাকে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়। ওই রকম করে একটা জুস তখন আমাদের কাছে আসে, জুসটা হচ্ছে বোতল আকারে আসে, বিশাল বোতল আকারে আসে। তো ওই জুসটাকে আমরা সেল করি, বোতলের মতো করেই সেল করি। তো বোতলটা সেল করার পরে দোকানদাররা করে কি, ওই বোতলটা নিয়ে যাওয়ার পরে তারা ওখানে আবার আপনার ছোটো ছোটো বোতল করে ফেলে। আমরা তো অনেক বড় গ্যালান দিয়ে থাকি, তো গ্যালান থেকে তারা তখন ছোটো ছোটো বোতলে করে ফ্রিজে ঢুকিয়ে তারপরে বিক্রি করে। তা আমার মাথায় তখন হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে এই যে বড় গ্যালানটা, আমি এটা নিজুমদের বাসায় পাঠিয়ে দিব। নিজুম বাসায় বসে এগুলোকে ছোটো ছোটো বোতলে বা সীসার মধ্যে ঢুকাবে এবং সেগুলো আমি তখন বিক্রি করব। তো গ্যালান বিক্রি করে যে টাকাটা আসতো আর সীসা বিক্রি করলে তো তার চেয়েও বেশি আসবে। তো বেশি যে টাকাটা আসবে ওই টাকাটা আমি নিজুমকে দিয়ে দিব, কারণ আমার আব্বাকে তো আমার গ্যালানের হিসাব দেওয়াই লাগবে, কত গ্যালান আসছে এবং কত গ্যালানের দাম কত, ওটা তো আমার আব্বাকে দিতে হবে। তো আমি যদি সীসা আকারে বিক্রি করি তাহলে এখান থেকে আমি ডাবল বিক্রি করতে পারবো। একটা গ্যালানের দাম যদি হয়ে থাকে 1200 টাকা, এটা যদি ছোটো ছোটো করে সীসা করে বিক্রি করে তাহলে বিক্রি করতে পারবো 2400 টাকা। ধরেন 600 টাকার আমাদের অন্য মালামাল চলে গেল, আর 600 টাকা তো প্রফিট থাকবে। এই হিসাবটা করে আমি তখন করলাম কি, এই কথা নুরু কাকারে বললাম। নুরু কাকা তখন বলে, বাবারে বাবা, তুমি তো তোমার বাবার মতো ব্যবসায়িক, তোমার বাবার মাথার ভিতরে ব্যবসা নিয়ে যেরকম আইডিয়া, তোমার মাথায় ঠিক সেরকমই আইডিয়া। সো তুমিও একদিন ব্যবসা বাণিজ্য করলে অনেক ভালো কিছু করতে পারবা। তারপর আমার বললো যে, তোমার আইডিয়াটা আমার অনেক ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে, এটা করা যায়। এরপরে যে বড় বড় গ্যালানগুলো আসতো আমরা তখন বুকে লিখতাম 6টা 7টা গ্যালান, আমি তখন নুরু কাকারে দিয়ে দিতাম, উনি এগুলো নিয়ে নিজুমকে দিয়ে দিত। নিজুম তখন এগুলো প্লাস্টিকের বোতলে ভরে দিত। তো আমরা তখন এই প্লাস্টিকের বোতলগুলোই সেল করতাম। তো এই করে করে মোটামুটি ভালো টাকা ইনকাম হতো। এইটা আমি আবার নিজুমকে দিয়ে দিতাম। তো গ্যালানের জন্য আসলে বলতাম, গ্যালান নাই, এরকম প্লাস্টিকের আছে, তো প্লাস্টিকের জুস তখন তারা নিয়ে যাইতো। এরকম করেই তখন মোটামুটি ভালো টাকা পয়সা ইনকাম হচ্ছে এবং নিজুমকে আমি অনেকটা হেল্প করতেছি। এমন করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো পাস হচ্ছে। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নিজুমের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে, কারণ আমি ওকে অনেকটা হেল্প করেছি এবং ও আমাকে খুব বেশি পছন্দ করে। আমার তখন ভালো লাগে। এই জীবনে এই পর্যন্ত আমার কখনো কারোর প্রতি কোনো ভালো লাগা কাজ করে নাই, কাউকে আমার ভালো লাগে নাই। এর মাঝে আমার দাদাভাই মারা যায়, আমাদের পরিবারে তখন দাদি থাকে, দাদির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো এবং নিজুম নিজেও অনেকবার আমার দাদির সাথে দেখা করছে, দাদিকে দেখতে গেছে এবং দাদি নিজুমের সাথে কথা বলছে, দাদির সাথে নিজুমের খুব ভালো একটা সম্পর্ক।
এবং এরকম করে একটা পর্যায়ে থাকলো নিজুমকে আমার খুব বেশি ভালো লেগে গেল। কারণ আমি তখন মোটামুটি বড় হইলাম। বড় হবার পরে নিজুমের সাথে আমার সম্পর্কটা প্রায় 3 থেকে 4 বছরের মতো। এর মাঝে আমাদের অনেক রকমের স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে। সেই স্মৃতির কথাগুলো না হয় নাই বললাম, কিন্তু আমরা একে অপরকে এক অন্য রকমভাবে ভালোবাসি। পরে আমি তখন বিষয়টা প্রথম আমার দাদিরে জানাইলাম যে দাদি, নিজমের কথা কিন্তু বলি নাই। দাদিরে বললাম যে দাদি, আমার তো বয়স হয়েছে এবং একটা মানুষকে ঠিক বয়সে বিয়ে করাতে হয়। তুমি আমার আব্বারে বইলা আমার বিয়ে শাদীর ব্যবস্থা করো। আমার আব্বারে বইলা আমার বিয়ে শাদীর ব্যবস্থা করো। পরে আমার দাদি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো খবর, এটা তো সুসংবাদ। আমি ঠিক আছে তোর ইয়েরে বলবো, তোর দাদারে মানে তোর বাবারে বলবো। এরপরে আমার দাদি তখন আমার আব্বারে বললো। আব্বারে বলার পরে আব্বা তখন বলেই বসলো যে ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? বেলায়েতের এখনো বিয়ের বয়স হয় নাই, ওর এখন বিয়ে করতে হবে না, ওরে বিয়ে করা লাগবে না। মানে আব্বা রাজিই নেই, মানে আব্বার কথা হচ্ছে বিয়ে করাবেই না, খানেওয়ালা বাড়াবে না। তো আমার মা তখন একবার সময় বলে উঠলো আমার আব্বাকে যে ছেলে যে তোর নিজের মুখ ভেঙেই বলছে বিয়ে করার কথা, এখন ওর যদি বিয়ে না করাস তাহলে তো বিয়ে না করান তাহলে তো সমস্যা হয়ে যাবে, দেখেন একটা ভালো মেয়ে দেখেও কি বিয়ে করার ব্যবস্থা করে দেন। তো এরকম করে তারা তখন মেয়ে খুঁজতেছে। ওই পর্যায়ে আমি তখন দাদিরে বললাম যে দাদি, আমাদের যে কারখানায় কাজ করে নুরু কাকা, ওনার একটা মেয়ে আছে নিজুম নামের, তোমারে দেখাইছিলাম মনে আছে? দাদি আমার বলে হ্যাঁ আমার তো মনে আছে, থাকবে না কেন, ও তো ভালোই। আমি বললাম দাদি, আমার এই মেয়েটারে ভাল লাগে, আমি ওই মেয়েটারে বিয়ে করতে চাই, তুমি আব্বা আম্মারে বইলা দেখো না ওই মেয়েটার আমার বিয়ে করানো যায় কিনা। আমার তাই তখন বলে তোর বিয়ের বয়স হয়েছে, আমি তোর আব্বা আম্মাকে বলে অনেক কষ্টে রাজি করাইছি, তোর আব্বা আম্মা এত সহজে রাজি হওয়ার মতো মানুষ না, বিশেষ করে তোর বাবা। তো যেহেতু বিয়ে করার জন্য রাজি হয়েছে, এখন আমি যদি এই নুরুর মেয়ের কথা বলি, এই নুরুর মেয়েরে কোনো দিনও তোর বাবা এই ঘরের বউ বানায় আনবে না। আমি তখন বললাম কেন দাদি, নিজুম কি দেখতে খারাপ? দাদি বলে না, নিজুম দেখতে খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে নিজুমের বাবা তোদের কারখানায় কাজ করে এবং একজন শ্রমিকের পোস্টে। আর বিশেষ করে নিজুমরা অনেক গরিব, এত নিম্নবিত্ত পরিবারে তোর বাবা কখনোই তোকে বিয়ে করাবে না। আমি তখন বললাম দাদিটা কেমন কথা বললা, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো ভালো পড়াশোনাও করছো শুনেছিলাম আব্বার মুখে, তো এটা কি ঠিক নাকি? দাদি বলে হ্যাঁ, আমাদের জামানা তো এখন নাই, এখন মানুষ অর্থ সম্পদ আভিজাত্যের পিছনে মরিয়া হয়ে উঠেছে, আমার মতো সহজ সরল নারীর কথা কি কেউ আর শুনবে? আমি তখন বললাম দাদি, এরপরেও তুমি একটু বলে দেখো না, তুমি বললে হয়তো আমার আব্বা রাজি হতে পারে। দাদি আমার বলে শুধু শুধু বলে লাভ নাই রে, আচ্ছা ঠিক আছে তুই যদি আমাকে এতই অনুরোধ করতেছিস তাই আমি একটু বলবো। এরপরে আমার দাদি তখন আমার আব্বারে বললো বিষয়টা। মানে একদিন খাইতে বসছে সকালবেলা, সবাই মিলে নাস্তা করতেছি টেবিলে, ওইখানে আমার আব্বা তখন বলে বসছে। দাদি বলছে আব্বারে যে দেখে এই ঘটনা, আমাদের যে কারখানায় যে কাজ করে নুরু মিয়া, ওনার একটা মেয়ে আছে নিজুম নামের, ওনার বড় মেয়ে, তাই মেয়েটা কেমন একটু দেখিস তো, আমার আব্বারে বলছে। আমার আব্বা তখন আমার দাদিরে বলতেছে মা আপনি এটা কী বলতেছেন, আপনি কি এই মেয়েরে দেখছেন কখনো বা এই মেয়ে সম্বন্ধে জানেন? আমার দাদি বলেন না আমি তো জানি না। বলে এই মেয়ে গার্মেন্টসে চাকরি করতো এবং গার্মেন্টসে চাকরি করা অবস্থায় অনেক খারাপ ছেলেদের সাথে সম্পর্ক ছিল এবং একটা পর্যায়ে মেয়েটা পরিবারে চলে আসছে, মেয়েটা ভালো না, তার চরিত্র ভালো না। আমি তখন বলে উঠলাম যে আব্বা এটা আপনি কী বলেন, আব্বা আপনি এটা কী বলেন, এটা কোনো কথা হইলো? আমি তো নিজের সাথে কখনোই কোনো খারাপ ছেলের সম্পর্ক দেখি নাই। আর নুরু কাকা সেই ছোটোবেলা থেকে আমাদের কোম্পানিতে কাজ করে, উনি আমার কাছে ঠিক তোমার মতোই। আমার আব্বা বলে ও আমার মতো, তাই তোর মায়েরা ওনার কাছে বিয়ে দে, এরকম করে বলে। এবং এইটা বলে আব্বা খুব রাগ করে ওখান থেকে উঠে যায়, মানে ভীষণ রকমের রেগে উঠে যায়। দাদি তখন আমার দিকে তাকে এরকম করে মুখ নাড়ে, আমি তখন বুঝে গেছি। আমি তখন হাত মুখ দিয়ে আমি আর দোকানে যাইনি, ওই দিন রাগ করে দোকানে যাইনি এবং ঘরে বসে আছি। পরে দাদি আমার কাছে গেল, যে বলে বেলায়েত রে, আমি তোর বাবারে পেটে ধরছি, আমি তোর বাবার সম্বন্ধে সবচেয়ে ভালো জানি, তোর বাবা কেমন প্রকৃতির মানুষ। সে কখনোই ওই নুরু মিয়ার মেয়ে নিজুমরে তোরে বিয়ে করাবে না, তুই যতই চেষ্টা করিস, যতই বলিস, যাই করিস, ওই তোরা কখনোই ওখানে বিয়ে করাবে না। আমি তখন বললাম যে দাদি বাবা এতটা কঠিন কেন, এতটা হার্ড কেন আমার বাবা? দাদি তখন আমাকে বলল আমি জানি না রে, আমি কেমন সন্তান পেটে ধরছি, মাঝে মাঝে মনে হয় যে নিজের পেটটাই নাকি নষ্ট। তো এরকম করে তখন খুব কথা বলতাম। আবার আমার দাদা দাদির একমাত্র সন্তান কিন্তু আমার বাবা, আমার কোনো কাকা ফুফি এরকম কেউই নেই, যার জন্য দেখা যায় যে আমার দাদার সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা একাই কিন্তু হয়ে গেছে। যাক, এমন করে তখন সময়গুলো কাটতেছে আর আমিও তখন চিন্তা করতেছি যে কী করা যায়, কোন পথে যাওয়া যায়। এবং আব্বা কোনোভাবেই এই বিয়েতে রাজি নেই। আর এরপর থেকে আব্বা বারবার নিজমের আব্বুরে বলতেছে, মানে নুরু কাকারে বলতেছে, এই মিয়া তোমার মেয়ে বড় হয়েছে, বিয়ে দাও না কেন, মেয়েরে যথাসময় বিয়ে দিতে হয়, বিয়ে না দিলে মেয়ে খারাপ হয়ে যায়। নুরু কাকা বলে আমি গরিব মানুষ, মেয়ে বিয়ে দিতে এখন আমার অনেক টাকা লাগবে, আমি এই টাকা কোথায় পাবো? আমি নিজের কানে শুনতাম তখন আব্বা নুরু মিয়ারে বলতো যে তোমার সাধ্য সমাপ্ত মতো তোমার আয়ত্তে যেরকম ছেলে আছে এরকম ছেলের কাছে মেয়েরে গছায় দাও,
তুমি তোমার মতো ছেলে কাছে মেয়েরে, মানে তোমার আয়াতে যেসব ছেলে আছে এরকম ছেলে কাছে মানে মেয়ে বিয়ে দিয়ে দাও, মেয়েটা নিয়ে এরকম টানা হেঁচড়া করতেছো কেন, মেয়েটাকে এরকম ঝুলিয়ে রাখছো কেন? মানে খুবই দুর্ব্যবহার, খারাপ ব্যবহার আমার আব্বা তখন নুরু কাকার সাথে করে। এবং আমি ওই বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আব্বা নুরু কাকারে আর সহ্যই করতে পারতো না। মানে এমন একটা অবস্থা যে ওনার গায়ে হাত তুলবো, ওনার সাথে খারাপ ব্যবহার করবে, এইরকম একটা পরিস্থিতি। তো আমার তখন খুব খারাপ লাগে, আমি চিন্তা করি যে আমি কেন আমার আব্বার কাছে নুরু কাকার মেয়ে নিজমের কথা বললাম, যার কারণে আজকে নুরু কাকার জীবনও অনেকটা কষ্ট নেমে আসছে। আমার আব্বা ওনার সাথে এরকম দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। তারপরেও ভাবলাম যে কি আর করা, যা হবার তা তো হয়েই গেছে, এখন দেখা যাক ভবিষ্যৎটা কি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে পাস হইতেছে। এরকম করতে করতে নিজেও তখন অনেকটা মন খারাপ করে থাকে, সারাক্ষণে কান্নাকাটি করে, এবং আমিও তখন ভীষণভাবে মন খারাপ করে থাকি। এই অবস্থার ভিতরে আমার আব্বা হঠাৎ করে করলো আমার জন্য এক বিয়ে ঠিক করছে। মেয়ের নাম হচ্ছে ফাহিমা, এবং মেয়ের বাবা হচ্ছে টেক্সটাইল মিলের মালিক, ওদের নিজেদের টেক্সটাইল মিল আছে, এবং মেয়েও নাকি দেখতে শুনতে অনেক সুন্দর। আমার আম্মারে আমার আব্বা তখন ছবি দিল যে এই ছবিটা তুমি বেলায়েতরে দেখাও। এখন ছবি দেখলাম, দেখার পর আমি মারে বললাম যে মা, আমি তো নূর কাকার মেয়ে নিঝুমরে পছন্দ করি, আমি তো ওরে বিয়ে করতে চাই, অন্য কোনো মেয়েরে না। আর ওরে বিয়ে করব বলেই তো এত কম বয়সে মুখ ফুটে দাদির কাছে বিয়ের কথা বলছি। আমার আম্মা বলে যেটা কখনোই সম্ভব না, এটা বলে সময় নষ্ট করে লাভ নাই। তোর বাবা যে ছবি দেখাইছে এই ছবির মেয়েটার আমরা দেখতে যাব, তুই যাবি। তা আমার আসলে ভালো লাগে না, আমি যাব না। পরে আম্মা আমারে বলতেছে যে তুই যদি না যাস তাহলে তোর আব্বা কিন্তু খুব রাগ করে বসবে এবং এটা পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। মানে কোনোভাবেই হচ্ছে আমার আব্বারে আর বোঝানো সম্ভব হলো না, এবং একটা পর্যায়ে আমার আব্বা ওই মেয়েরে দেখার জন্য আমাকে জোর করে নিয়েই গেল। শুক্রবারে সকালবেলা আমাকে জোর করে নিয়ে গেছে, এবং নিয়ে যাওয়ার পরে আব্বা, আমি, দাদি, আমার মা, আমরা সবাই গেলাম। এবং যাওয়ার পরে মেয়ে দেখলাম, ভাই ছবিতে যে মেয়ে দেখলাম বাস্তবে ওই মেয়ের সাথে কোনো মিলে নাই। বাস্তবে মেয়েটা যথেষ্ট মোটা ছিল, কালো ছিল, এবং মনে হলো যেন বয়স আমার থেকেও বেশি হবে, আমার থেকেও বেশি বয়স হবে, আমার কাছে এরকমটাই মনে হলো। এক নজর মেয়েটাকে দেখার পরে আমার একটুও পছন্দ হয়নি। আমার আব্বা তখন করলো কি, মেয়ের মার সাথে কথা বললো, এবং আমার আম্মার সাথে মেয়েটা বসাইলো। বসানোর পরে তারা কথাবার্তা বলে, মেয়ে কিন্তু বড়লোক, মানে মেয়ের বাবার টাকা পয়সা আছে, মোটামুটি অনেকটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে। তো একবার যায় ওই সময়ের ভিতরে আমার আব্বা তখন করলো কি, আমার আম্মার হাতে একটা আংটি দিয়ে দিল। আমার আম্মার হাতে একটা আংটি দিয়ে বলতেছে যে এইটা মেয়েটার পরাই দাও। আমার আম্মা তখন বলতেছে ছেলের সাথে কথা বলা ছাড়া আংটি পরাবো? আমার আব্বা বলে ছেলের সাথে কথা বলতে পারেন, ওর পছন্দ হয়েছে, তুমি আংটি পরাই দাও। তারপরেও আম্মা বলতেছে যে না, বেলায়েতের সাথে কথা বলা ছাড়া এরকম একটা কাজ মনে হয় করা ঠিক হবে না। বেলায়েতের সাথে কথা বলা ছাড়া এরকম একটা কাজ করলে এটা হিতে বিপরীত হয়ে যেতে পারে, অন্য ধরনের সমস্যা দেখা দিতে পারে, এটা করা মনে হয় ঠিক হবে না। আমার আব্বা তখন আম্মাকে ধমক দিয়ে বলতেছে, এবং আব্বা একটা পর্যায়ে আমার আম্মা কিন্তু আবার আব্বার সম্মানটাকে অনেক ভয় পাইতো, যে কোনোভাবেই যাতে আব্বার সম্মানে কোনো রকমের আঘাত না আসে, আব্বার মান সম্মান যাতে নষ্ট না হয়, আব্বার সম্মান যাতে ঠিক থাকে। আব্বা একটা সময় জোরেই বললো যে আলহামদুলিল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে দেখতে শুনতে ভালো, আমার পছন্দ হয়েছে। আমার আম্মুরে বলতেছে যে বেলায়েতের মা, তুমি আংটি পরাই দাও। আমি সবার সামনে বলবো, সবাই তখন আলহামদুলিল্লাহ বলে উঠলো। আমি তখন কি করব, কি এখান থেকে উঠে যাব না কি করব? আমার সাথে আমার দাদি বসে আছে। এরপরেও উঠে যাওয়ার মতো একটা পরিকল্পনা করছিলাম, দাদি এভাবে আমার হাত শক্ত করে ধরে আছে, মানে খুবই শক্ত করে হাত ধরে আছে, মানে ভিতরটা তখন ফেটে যাচ্ছিল। আমার আম্মা তখন করলো কি, আমার আব্বার মুখের দিকে তাকায় মেয়ের হাতে আংটি পরাই দিল, এবং সেই জায়গার ভিতরে বিয়ের 3 তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। আমি ছিলাম, মানে আমার কাছে যেটা মনে হলো যে আমি, মানে কি আর বলবো, মানে আমার ওখানে কোনো বেলই নাই, আমার কোনো কথাবার্তাই নেই। ওইখানে যাওয়ার পরে মনে হলো যেন আমাকে তারা কোরবানি দিচ্ছে, আমি কোরবানির গরু, তো আমাকে তারা কোরবানি দিচ্ছে, মানে এইরকম একটা অবস্থা। খুবই খারাপ লাগতেছে, একরকম মানে ভিতরটা ফেটে যাচ্ছে যে আমার সাথে এরকমটা কেন করতেছে, কি কারণে করতেছে, কি চায় তারা। কাউকে বুঝাতে পারি না, নিজেও সহ্য করতে পারি না। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করলাম, এবং ঘরে আসার পরে তো আমার কান্নাই থামতেছে না, আমি প্রচণ্ড কান্না করতেছি। আমি বারবার মারে বলতেছি, মা আমি এই মেয়ের বিয়ে করবো না, তোমরা যাই বলো, তুমি যেটাই বলো, আমি এই মেয়ের বিয়ে করবো না, এই মেয়ে আমার পছন্দ না। আমার দাদিরও বললাম যে না, আমার এই মেয়ে ভালো লাগে না। আমার মা আর দাদি তখন পুরো অসহায়, আমার মুখের দিকে তাকায় থেকে বলতেছে, বেলায়েত রে, আমাদের কিছুই করার নাই, আমরা কিছুই করতে পারবো না। তোর বাবা যেহেতু এই মেয়েরে পছন্দ করেই ফেলছে, বা যেহেতু এই মেয়ের সাথে তোর কথাবার্তা মানে হয়ে গেছে, তোর এটা বিয়ে করা লাগবে। মানে এইরকম একটা অবস্থা যে ওই সময় আমাকে আর ঘর থেকে বেরোতে দেয় না। একটা মেয়েরই যেভাবে ঘরের মধ্যে আটকায় রাখে, আমার আব্বা ওভাবেই আমার ঘরের মধ্যে আটকায় রাখছে। এরকম করতে করতে বিয়ের দিন ঘনায় আসতেছে। আমার আব্বা ইতিমধ্যে হচ্ছে বিয়ের কার্ড করে ফেলছে, এবং বিয়ের কার্ড করে বিভিন্ন, মানে আব্বার আত্মীয় স্বজন সবাইরা আব্বা তখন মানে বিয়ের কার্ড পাঠিয়ে দিছে, আমার বড় ছেলের বিয়ে, আপনারা সবাই আসবেন। মানে তখনকার অবস্থাটা যে কি বলবো, মানে আমার দাদি আমার এক হাতে ধরে আছে, আমার মা আমার আরেক হাতে ধরে আছে। আমি বললাম যে তোমরা আমার কোরবানি কেন করতেছো? আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তারই বিয়ে করব।
এক হাতে দাদি আর এক হাতে মা, মানে এমনভাবে ধরে আমার কাছে অসহায় বাচ্চার মতো কান্না করতেছে, অসহায় বাচ্চার মতো আমার সামনে কান্না করতেছে যে তুই যদি কোনো কিছু করিস তাহলে তোর বাবা ঠিক থাকবে না, তোর বাবা সব কিছুতে আগুন লাগাই দিবে, তোর বাবা অনেক রাগী মানুষ। এখন আমার কথা হচ্ছে আমি ওনার রাগ দিয়ে কী করব? আমার নিজেরই তো কোনো ঠিক নেই, আমি নিজেই তো মরতে বসতেছি, এখন ওনার রাগ দিয়ে আমি কী করব? না আসলে ভাই আমি কাউরি আর বুঝাইতে পারলাম না, কেউ আর আমার কোনো কথাই শুনলো না। ঠিক এই বিয়ের দিন আমাকে তারা বর্ষা যায় নিয়ে গেল। আমি আর নিজুমের সাথে কোনো যোগাযোগ করতে পারলাম না, নিজুমের সাথে আমার কোনো কথাই হলো না এবং ঘর থেকেই বেরোতে পারিনি। ওর সাথে আমি যোগাযোগটা করবো কেমন করে? এক পর্যায়ে তখন আমাকে ওই ফাহিমাকে বিয়ে করার জন্য আমাকে তখন নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর আমি একদম মানে বলির পাঁঠার মতো বসে আছি, কিছু তো করার নাই। সেখান থেকে তখন এই মেয়েটাকে দেখলো, দেখার পরে সব কিছু ঠিকঠাক করলো, দেন করার পরে তখন আমার সাথে ওর বিয়ে হয়ে গেল। আমি তখন কি করব, মা আর দাদির মুখের দিকে তাকায় তখন কলমা পড়ছি, কাবিন করলাম এবং মানে আপনার কাবিনের ব্যাপারে সিগনেচার করলাম। বউ সাজায় সন্ধ্যার দিকে বাড়িতে আনছে, আনার পরে আমার তখন বাসর ঘরে পাঠাইতে আছে। আমি বলছি আমি যাব না। আমার দাদি বলতেছে বাসর ঘরে যা, আমি বলছি না আমি যাব না, আমার যাওয়ার কোনো রকমের ইচ্ছা না, আমি যাব না। দাদি মা দুজনে একরকম ধাক্কে আমার বাসর ঘরে পাঠাইছে। ভাই বাসরে যাওয়ার পরে আমি নিজুমের মতো একটা মেয়েকে ভালোবাসছি, যে কিনা দেখতে একেবারে পরীর মতো সুন্দর। এইরকম একটা মেয়েকে ভালোবাসে যদি পেতনির মতো একটা মেয়েরা বসে যে আমার সামনে এনে দেয়, তাহলে কি ভাই তার উপরে কোনো অনুভূতি আসে? কোনোভাবেই আসে না। আমি মেয়েটার সাথে গিয়ে বসে আছি, বসে থেকে আমি বললাম যে আমি শুয়ে যাবো, আমার ভালো লাগতেছে না। আমি এর সাথে শুয়ে পড়ছি। তুই মেয়েটা বাসরাত, সে কিছুটা বুঝতে পারছে যে আমার ভিতরে মানে ভালো যাচ্ছে না, বুঝছে এবং বুঝে সে আর আমার কিছু বলে নাই, সে আমার সাথে শুয়ে পড়ছে। সকালে হলো এবং মেয়ের পরিবার থেকে লোকজন আসছে, দাদি আমার বলে কী অবস্থা? আমি বললাম কোনো অবস্থা নাই, আমার কোনো অবস্থার কথা জিজ্ঞেস করো না, তোমরা আমারে বলির পাঁঠা পাইয়া আমারে বলে দিছ, সুতরাং আমার এই বিষয় নিয়ে কোনো কথা বললো না। দাদি আমার বলে এরকম রাগ করলে চলে, এরকম রাগ করলে হবে, এতটা রাগ করতে নাই, এরকম রাগ করিস না। দাদিরে বললাম যে দাদি তাহলে আমি কি করব বলো, আমি তো এই মেরে নিতে পারতেছি না, আমার ভিতর থেকে ওর জন্য কোনো অনুভূতি আসতেছে না। এরই মাঝে নুরু কাকা করলো কি নিজুমরে কই জেনে পাঠিয়ে দিছে। আমি খবর নিয়ে চেষ্টা করলাম যে নিজুম ওই বাড়িতে নাই এবং আমাদের ওই বিয়ের অনুষ্ঠানে নুরু কাকা, নিজুম বা নিজুমের বোন নাজমা কেউই আমাদের বিয়েতে আসে নাই। আমাদের বিয়েতে কেউই আসে না, ওদের পরিবারের কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কি হয় নাই জানি না, বাট ওনারা কেউই আসে নাই। এরপরে একদিন দুদিন তিন দিন মেয়েটার সাথে শুয়ে থাকতাম এবং মাঝে মাঝে চিন্তা করতাম এই মেয়েটার তো কোনো অপরাধ নাই, এই মানে ফাহিমার তো কোনো অপরাধ নাই, তো কোনো অন্যায় করে নাই, আমি তো নিজেই তারা কলমা কাবিন করে বিয়ে করে নিয়ে আসছি, এখন ওরে কেন শুধু শুধু ঠকাবো? ওর তো কোনো অপরাধ নাই। আর ইতি বলতে আমি তো নিজুমের কোনো সন্ধানও পাই না। মাঝে মাঝে শুনি নিজুমের নাকি বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিছে, কই জানি বিয়ে হয়ে গেছে, এরকম অনেক কথাবার্তা আমি শুনতাম। আদৌ কি সত্য মিথ্যা তা আমি জানি না। একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ফাহিমার সাথে আমি অ্যাডজাস্ট হয়ে যাব, যে ভাগ্যে যা আছে তাই হবে। এখন ভাগ্যের উপরে তো কোনো কিছুই নেই, আল্লাহ, জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটেই হচ্ছে সৃষ্টিকর্তার হাতে। তিনি অবশ্যই নিজুমের সাথে আমার জোড়া রাখে নাই, যার জন্য নিজুমকে পাই নাই। ফাহিমার সাথে আমার জোড়া রাখছে, সো আমি ফাহিমাকে পাইছি। তো আমি একটা সময় তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলাম, কিন্তু আমি অ্যাডজাস্ট হলেও না, লাস্টের দিকে দেখা গেলো যে ফাহিমা আমার সাথে অ্যাডজাস্ট হয় না। ওর একটা বেবি তখন কনসেপ্ট করে, বেবি কনসেপ্ট করার পরেও না ভাই আমার সাথে অ্যাডজাস্ট হতে পারে না। আমাদের খুব খারাপ ব্যবহার করে, মানে কেমন যে একটা ব্যবহার করে ভাই বলে বোঝাতে পারবো না। তখন তো আমার নিজের জন্য কলিজা ফেটে যায়, মানে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করতেছে। যারে আমি এত ভালোবাসলাম, যার জন্য আমার এত কিছু, আমার সেই ভালোবাসার মানুষটাকে আমি হারাইলাম, আমি ওরে হারাইলাম। আমার তো গোটা পৃথিবীতে আমার তো আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই, আমার আর বেঁচে থাকারই কোনো ইচ্ছে না। আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমার মরণ দাও না কেন, আমি মরতে পারলেই তো আল্লাহ বেঁচে যাই, আর কত কষ্ট সহ্য করব, আর কত কষ্ট আমাকে সহ্য করতে হবে। প্রতিটা সময় আমি এরকম কষ্ট পেয়ে যাচ্ছি এবং এই কষ্টগুলো সহ্য করতে করতে একটা সময় মনে হয় যেন আমি নিজেই পাথর হয়ে গেছি। মনে হয় যেন আল্লাহ আমার নিঃশ্বাসটা যদি এই মুহূর্তে নিয়ে যাইতো, এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে নিয়ে যেত, তাহলে আমি বেঁচে যেতাম, আমি বেঁচে যেতাম। আমার আর কোনো কিছু সৃষ্টিকর্তার কাছে আর কোনো কিছু চাওয়ার নাই যে কি হইলো আমার সাথে, কি হচ্ছে আমার সাথে, এই কি আমার ভাগ্য, এই কি আমার কপাল, এই কি আমার নিয়তি। বারবার আল্লাহকে এগুলো বলে যাচ্ছি। তেমন করতে করতে একটা পর্যায়ে আমার একটা কন্যার সন্তান হলো, আমার একটা মেয়ে হলো এবং মেয়ে হওয়ার পরে এরই মাঝে অনেকগুলো মাস কেটে গেল, লাইক 1 বছর মতো হয়ে গেছে। আমি আড়তে যাই না, বাসার বাইরে যাই না, বাসার মধ্যে বসে থাকি, সারাক্ষণে কান্নাকাটি করি, বাসার বাইরে যাই না। আগে তো বন্ধুবান্ধবের সাথে ধরেন মাঠে ঘাটে যাইতাম, আড্ডা মারতাম, এদিক সেদিক যাইতাম, বাট এখন আমি টোটালি বাসা থেকে বেরোই না, একদম বাসার ভিতরে বন্দি হয়ে গেছি, জেলখানার মতো বাসার ভিতরে সময় কাটাইতে আছি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল আমার একটা মেয়ে হলো। মেয়েটা হওয়ার পরে আমার মেয়েটা হওয়ার প্রায় 3 থেকে 3.5 মাস পর আমার দাদি মারা গেছে। তো দাদি ছিল আমার দেহের অক্সিজেন, এক কথা দাদির ছাড়া আমি কিছুই বুঝতাম না, দাদির এত ভালোবাসতাম। দাদির মৃত্যুতে আমি আরও বেশি ভেঙে পড়ি।
আরও ভেঙে পড়ি। তো আম্মু আমার সবসময় বোঝায় যে বেলায়েত কী করবি এখন। আমি বলি মা আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কোনো কিছুই ভাল লাগে না। আমি তখন মারে বলতেছি মা একটা কথা বললে কি রাগ করবা, আমার না একটা জিনিস করতে ইচ্ছে করতেছে। আমার মা তখন বলে কী করতে ইচ্ছে করে? আমি বললাম মা আমার না দেশ থেকে চলে যেতে ইচ্ছে করে, আমি দেশের বাইরে চলে যাব। অনেকেই তো দেশের বাইরে যায় এবং দেশের বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা ইনকাম করে, চাকরি বাকরি করে। আমি দেশের বাইরে কোথাও গিয়ে চাকরি করব। আমার মা তখন আমার বলতেছে হাই রে বাবা এটা কেমন কথা বলতেছিস, তুই দেশের বাইরে চলে যাবি? আমাদেরকে টাকা পয়সার অভাব, আমাদেরকে অর্থ সম্পদের অভাব, আমাদের তো সবই আছে, টাকা পয়সা, অর্থ সম্পদ, ঘর বাড়ি, তাতে কিসের অভাবে তুই বিদেশ যাবি? আমি বলি মা মনের শান্তির জন্য। তোমরা যে ফাহিমাকে আমাকে বিয়ে করাইছো আমি তার সাথেও শান্তিতে নাই। আমার একটা মেয়ে হয়েছে, আমার মেয়েটারও আমার ভালো লাগে না। আর বাবা আমার সাথে যা করছে, তোমরা আমার সাথে যা করতেছো, আমার মনে হয় আমার একটু একা থাকা প্রয়োজন। আর এই একাটা আমি বাংলাদেশে থাকলে কোনো সময় থাকতে পারবো না। সো তুমি আব্বারে বইলা আমার একটা ভিসার ব্যবস্থা করো, আমি দেশের বাইরে চলে যাই। ভাই আপনারে কি বলবো, আমার আব্বা ছেলে আমাকে ইউরোপ, আমেরিকা, কানাডাতে পাঠাইতে পারতো, কোনো বিষয় না, মানে আব্বার কাছে। কিন্তু আমার আম্মা যখন আমার আব্বারে বললো, আব্বা কিন্তু মানে নারাজ হয় নাই, বলে নাই যে না আমি এটা করবো না, না আমি ওর বিদেশে পাঠাবো না, এটা কিন্তু বলে নাই। আব্বা বলে যে ঠিক আছে ছেলে যদি বিদেশ যেতে চায় তাহলে সমস্যা নয় পাঠাই দিব। এই কথা বলে আমার আব্বা আমার পাসপোর্ট করাইছে। আমি ভেবেছিলাম হয়তো ভালো একটা দেশেই পাঠাবে। পরে শুনতে পারলাম আব্বা আমার জন্য সৌদির ভিসা কিনতেছে, আমাকে সৌদি আরবে পাঠাবে। তো মানে এবং একটা লেবার ভিসা। দেখুন আমার কথা হচ্ছে ভাই আমি যেতে পারলেই বাঁচি, আমার দেশ নিয়ে কোনো টার্গেট নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আব্বা যদি আমাকে যেই দেশে পাঠায়, এর থেকেও ছোটো দেশ যদি ইন্ডিয়াতেও পাঠায় আমি সেখানেও যেতে রাজি আছি। আমার কথা হচ্ছে যে আমার এই ধরনের মানুষগুলোর সামনে থেকে আমার সরে যেতে হবে, মানে এদের কাছ থেকে আমার দূরে যেতে হবে। এবার আমাকে যেখানে বলে যে জায়গায় যাইতে বলে আমি সে জায়গায় যাইতে রাজি আছি। মোট কথা আমি এদের চেহারাই দেখতে চাই না, ওনাদের চেহারাটাই আমি দেখতে চাই না। দেন এরপর আমি তখন বিদেশে চলে গেলাম। আমার আব্বার কথা মতে আব্বা আমাকে সৌদি আরবে পাঠাইলো, ভিসা প্রসেস হলো, সব কিছু হলো। আর আমার বউ ফাহিম এই নিয়ে কোনো অনুভূতি নাই। আমি বিদেশ গেছি না কই গেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, এটা নিয়ে তার কোনো রকমের মাথা ব্যথা নাই, কোনো কথাবার্তা নাই। আমি সৌদিতে চলে গেলাম। সৌদিতে যাওয়ার পরে সৌদিতে আসি, ভালোভাবেই আসি। এরকম করতে করতে প্রায় আমি সৌদিতে 1 বছরের মতো ছিলাম। 1 বছর থাকার পরে আমার মা আমারে ফোন দিয়ে বলতেছে তুই বাড়িতে আয়, হঠাৎ করে 1 বছর পরে। আমি বললাম কেন, কী হয়েছে, বাড়িতে কেন যাইতে হবে? মা বলে তোর বউর সাথে তোর আব্বার ঝামেলা চলতেছে, তুই বাড়িতে আয়। আমি বললাম যে আমার বউর সাথে আমার আব্বার ঝামেলা চলবে কেন? আব্বা দেখে শুনে বুঝেই তো ফাহিমাকে আমাকে বিয়ে করাইলো এবং আব্বার পছন্দের পাত্রী ছিল ফাহিমা। তো এখন আব্বার সাথে ঝামেলা হবে কেন, কী হয়েছে? আমার আম্মা তখন বলে বাবারে তোর লজ্জার কথা কি বলবো, তোর বউ না তোর বাবার জুতা দিয়ে মারছে। আমি তো শুনে বাবা কী ব্যাপার, আমার বউ ফাহিমা আব্বাকে জুতা দিয়ে মারছে, কেন মারছে? আমার মা বলে আমি জানি না, বাট জুতা দিয়ে মারার পরে তোর আব্বা দৌড়ে বাইরে গেছে, এটা আমি দেখছি, জুতা দিয়ে যে বাড়ি মারছে। তো আমি বললাম যে আব্বারে জুতা দিয়ে মারার পর আব্বা কোনো প্রতিবাদ করলো না? আমার আম্মা বলে না কোনো প্রতিবাদ করে নাই। আমি তো সেটাই বুঝলাম না যে জুতা দিয়ে মারার পরও তোর আব্বা তো ওই মেয়েরে খুন করে ফেলার কথা, এই মেয়েরে মেরে ফেলার কথা, কিন্তু তোর আব্বা ওই মেয়ের সাথে কোনো কিছু না বলে তোর আব্বা দিব্যি বেরিয়ে গেল, কারণটা কি? পরে আমি বললাম যে মা ঠিক আছে তাহলে আমি ফাহিমের সাথে কথা বলি। মা আমারে বলে না 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 আবার বলিস না, তুই যদি বলে দেস তাহলে ফাহিমা ভাববে যে আমি কি, তুই কীভাবে জানছিস, তাহলে মনে হয় তোরে কেউ না কেউ বলে দিস। আমি বললাম আব্বু আমারে বলছে আমি এটা বলবো। আমার মা বলে তুই জানালে কোনো ঝামেলা হবে না? তাই আমি বলি না মা কী ঝামেলা হবে। আমি জিজ্ঞেস করি কী ব্যাপার, ও কেন আমার আব্বারে জুতা দিয়ে আমার সেটা জানতে হবে না? আমি তখন ফাহিমাকে ফোন দিলাম। ফোন করার পর আমি জিজ্ঞেস করলাম যে ফাহিমা কী হয়েছে, আমার আব্বা নাকি তোমাকে জুতা দিয়ে, মানে তুমি নাকি আমার আব্বারে জুতা দিয়ে মারছো? খুব নর্মালি হাসি খুশিভাবে জিজ্ঞেস করি এবং এটা জিজ্ঞেস করে তোর মুখ থেকে যা আসছে, মানে আমি আপনাকে কি বলবো, মানে ওর মুখ থেকে যা আসছে আমার সাথে তাই ব্যবহার করছে। একদম ছোট লোক থেকে শুরু করে যেইভাবে পারছে। আমি কেন হচ্ছে ওর এইটা জিজ্ঞেস করলাম, ও বলতেছে তুই যে আমারে বিয়ে করছিস, তোর বাপকে আমারে বলছে যে তুই বিদেশ চলে যাবি, তুই আমারে বিয়ে করে বিদেশ গেলে কেন? ওই আরেক মেয়ের সাথে তোর লাইন আছে, তো তোর বাপে আমারে তোর বিয়ে করাইলো কেন? তা আমি তখন মনে করছি কি জানেন, যে হয়তো ফাহিমা এই ধরনের কথাগুলো নিয়ে আব্বার সাথে রাগারাগি করছে এবং রাগারাগি হওয়ার এক পর্যায়ে মনে হয় মানে ও মনে আবার জুতা দিয়ে বাড়ি দিয়ে দিছে। আমি এটা মনে করছিলাম, এটা মনে করে আমি তখন আর কথা বাড়াইনি, আমি আম্মার সাথে কথা বলি। আমি তখন আম্মারে বললাম যে আম্মা মনে হয় ঘটনা এরকম এরকম হবে, ফাহিমা তো আমাকে এগুলো বলছে। আমার আম্মা তখন আমারে বলে বাবারে আমি তোর বাবার সংসার করে আমি তোর বাবারে চিনি, পৃথিবী উল্টাই যেতে পারে কিন্তু তোর বাবার গায়ে একটা মেয়ে জুতা দিয়ে বাড়ি দিছে, তোর বাবা এটা সহ্য করে যাবে এটা আমি বিশ্বাস করি না, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না, এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আমি তখন বললাম যে মা বাবার সাথে ফাহিমার আরও অন্য কী রহস্য লুকিয়ে থাকতে পারে? আমার মা বলে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে অন্য কোনো রহস্য আছে, তা না হলেও তোর বাবাকে জুতা দিয়ে বাড়ি মারার পরও তোর বাবা চুপ করে থাকবে না। বাবা এইটা আমি আর মানতে পারলাম না।
আমি তখন ফাহিমের সাথে আস্তে আস্তে কথা বলি, মানে কিছুটা ক্লোজ হওয়ার জন্য চেষ্টা করি যে আসলে কেন আব্বাকে মারছে এইটা বের করার জন্য চেষ্টা করি। 1 দিন 2 দিন 3 দিন করে কথা বলতে বলতে আমার মেয়েটার সাথেও মানে ও আমার মেয়েটার সাথে কথা বলে, মেয়েটা ও করে কথা বলতে পারে ওই সময়। তো একসময় ফাহিম আমাকে বলতেছে যে আমার বাবা, মানে আমি বললাম যে আমার বাবার তুমি কেন মারলা, মানে বাবার অপরাধটা কি সেটা তো আমাকে একটু জানতে পারি, আমি তো জানলে কোনো সমস্যা হবে না না। ও আমারে তখন বলে যে আমার বাবা নাকি ওর দিকে খারাপ নজর দিছে। আমারে বলে তোর বাবা আমার দিকে খারাপ নজর দিছে, আমি ওরে ছাড়ি কেমন করে, ওর তো আমার মেরে ফেলা দরকার ছিল, আমার তো উচিত ছিল ওরে মেরে ফেলা, কিন্তু আমি তো মারতে পারি নাই, আমার তো দরকার ছিল এই নরপিসাদকে মেরে ফেলা। মানে ওর এই কথা শোনার পরে আমার মাথায় তখন মানে কি বলে এটা, মানে এই মেয়েটা কি বলে যে আমার আব্বা ওর দিকে খারাপ নজর দিছে। মানে আমি তো জন্মের পরে আব্বার দিকে এই ধরনের কোনো কিছুই দেখি না। আব্বা টাকার লোভী, ঠিক আছে, আব্বা টাকার জন্য মরিয়া হয়ে ওঠে বা এরকম, কিন্তু কোনো নারীর প্রতি লোভ থাকতে এটা তো আমি জীবনে প্রথমে শুনলাম। এবং আমি তখন এই বিষয়টা মাকে বললাম, মা বলে আমিও এটা ধারণা করছিলাম, কিন্তু আমি তোরে কীভাবে বলি, মানে তোকে তো আমার বলার মতো কোনো ইয়ে নাই, তোর বাবা যে এইরকম একটা লোক এটা আমি আগ থেকেও জানতাম। আমি বলি মা এত বছর আমি বাবার সাথে বড় হয়েছি, আর ওদের বাবার সাথে ব্যবসা করছি, কিন্তু আমি তো কোনোদিনও বাবার মাঝে এই ধরনের কিছু দেখি নাই, কোনো মেয়ের প্রতি আব্বার কোনো আকর্ষণ থাকতে বা কোনো মেয়েকে আমার আব্বার ভালো লাগতে এরকম কিছু তো আমি দেখি নাই। আমার মা তখন বলে বাবারে তোর বাবার যে কতটা রূপ, মানে তোর বাবার রূপের শেষ নাই, তোর বাবা হচ্ছে মানে জিনের মতো, এক এক সময় এক এক রূপ ধারণ করে। তো ফাহিমের সাথে আব্বার খারাপ কিছু ঘটছে এটাতে আমার কোনো আপত্তি নেই, কারণ ফাহিমে নিজেও খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করতো, যার জন্য আব্বার সাথে যা হয়েছে তা হয়েছে। এইভাবে প্রায় 3-4 মাস কেটে গেল। এই জুতা দিয়ে বাড়ি দেওয়ার 3-4 মাস পরে হঠাৎ করে ফাহিমে একদিন আমাদের মানে ওর বাপের বাড়িতে চলে গেছে। ওর বাপের বাড়িতে চলে যাওয়ার পরে ও আর আসে না, এদিকে মানে আর দেশে মানে আমাদের বাড়িতে আসে না, আমাদের বাসায় আসে না। তো আমার আব্বা তখন আমাকে ফোন দিয়ে বললে যে বেলায়েত তোর বউ তো চলে গেছে তো তার বাপের বাড়িতে, এখন তুই বাড়িতে আয়, তুই যদি বাড়িতে না আসিস তোর বউ কিন্তু বাড়ি আসবে না। আমার আব্বা আমার এইভাবেই বলে। আমি তখন বললাম যে না আমি বাড়ি যাবো না, আমার বাড়ি যাওয়ার দরকার কি, আমি বাড়ি যাবো না, আমি টাকা ইনকাম করতেছি, সৌদি আরবে আছি, ভালোই আছি, আমার বাবা বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। আমার আব্বা তখন আমার বলে আরে বোকা তোর ওয়াইফ চলে গেছে, তোর বউ চলে গেছে, তুই বাড়িতে আসবি না। আমি বললাম না বাবা আমি বাড়ি যাবো না, আমার বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি বাড়িতে যাবো না, যতইভাবে আমার আব্বা আমারে বলতেছে। আমি বললাম আমি যাবোই না, আমি বাড়িতে যাবোই না, বাড়িতে যাওয়ার কোনো রকমের ইচ্ছা আমার নাই। আব্বা তখন আমারে বলতেছে তুই কি পাগল হয়ে গেছিস, তোর মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আল্লাহ কি তোর কোনো বুদ্ধি দেয় না, তোর বউ বাচ্চা চলে গেছে, তুই দেশে আসবি না, আমাদের টাকার প্রয়োজন নেই, তুই দেশে। আমি বলি না আব্বা আমার টাকার প্রয়োজন আছে, আমি যাবো না। মানে আব্বা আমাকে যতই বুঝাইছে আমি যাইনি, আর আমি যাইনি দেখা ফাহিমাও আর আমাদের পরিবারে আসে নাই। এইভাবে 5 মাস 6 মাস কেটে যাওয়ার পরে ফাহিমা তখন আমাকে ডিভোর্স করে দেয়। ফাহিমা আমাকে ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দেওয়ার পরে আমার মেয়েটাকে নিয়ে ও তখন অন্যত্রে বিয়ে বসে যায়, আমার ওই মেয়েটাকে নিয়ে আরেক জায়গায় বিয়ে বসে যায়। তাই আমার আব্বা আম্মা চাচ্ছিল মেয়ে নিয়ে আসার জন্য, বাট আমার কাছ থেকে অনুমতি চাইছে, আমি ওদেরকে অনুমতি দিই না। আমি বললাম যে ফাহিমের কাছে থাকলে আমার মেয়ে ভালো থাকবে, আমার আর প্রয়োজন আমি মেয়েকে আনবো না। এইভাবে কিছুদিন পরে আমার কাছে খবর আসলো যে নুরু কাকা অনেক অসুস্থ, মানে ওনার হচ্ছে 2টা কিডনির মাঝে একটা কিডনি আগে বাদ হয়ে গেছে এবং শেষে যে কিডনিটা আছে এটার অবস্থাও খারাপ। এরকম একটা খবর আমি তখন পাই আমাদের মানে দোকানের অন্য একটা ছেলের মাধ্যমে। তখন কিন্তু আমার ছোটো ভাই দোকানে বসতো, যেটা আমার ছোটো, এটা সবসময় দোকানে বসতো। তো এটা জানার পর আমার তখন খুব খারাপ লাগে যে ওনার এই অবস্থা। আমি অনেক দিন পর আজকে অনেক বছর ওনার সাথে ফোনে কথা বলি, যেহেতু জানতে পারছি ওনার কিডনিতে সমস্যা। পরে কথা বলার পর উনি আমার বলতেছে যে বাবা আমার তো একটা কিডনি আগে বাদ হয়ে গেছে, এই কিডনিটাও বাদ হয়ে গেছে, এখন আমি কি করবো আমারে বলো। আমি তখন বললাম কাকা আপনার ভেঙে পড়ার কোনো দরকার নাই, আমি আপনার কিডনি ট্রান্সফার করবো বা আমি আপনাকে মানে কিডনি মানে এই স্থানান্তরের ব্যবস্থা করব। তারপরে আমি বললাম যে কাকা মানে নিজুম কই আছে, অনেক বছর পরে কথা হচ্ছে যেহেতু, তো আমার বলে যে বাবা নিজুমের তো বিয়ে হয়ে গেছে। তো কথাটা শোনার পরে খুব কষ্ট লাগলো, মানে অনেকটা কষ্ট পাইছে। আমি বললাম কবে, বলে হয়েছে বাবা অনেক মানে মাসে হয়ে গেছে, এখন ওর পেটে তো বাচ্চাও আছে। তাই বললাম কাকা কোথায় বিয়ে দিছেন, বলে দিছি আমাদের গ্রাম সাইডেই দিছি, বালুসার ওইদিকে। আমি বললাম ও আচ্ছা ভালো তো ভালো আছে, বলে হ্যাঁ ভালো আছে। আমি বললাম কাকা ঠিক আছে আমি আপনার অপারেশনের ব্যবস্থা করতেছি এবং আপনার অপারেশনের সময় দেশে যাব। তো আমি চট্টগ্রাম মেডিকেলে কথাবার্তা বললাম ওনার কিডনি আমি চাই, এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে কিডনি ম্যানেজ করা হয় এবং যেদিন ওনার অপারেশন হবে তার 1 সপ্তাহ আগে আমি তখন বাড়িতে যাই। কিন্তু মানে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, বাড়িতে গিয়ে আমি শুধু আমার মায়ের একটা নজর দেখি, দেখার পর মার সাথে কথাবার্তা বলি, দাদার কবরটা জিয়ারাত করি, আব্বার সাথে রাস্তায় দেখা হয়, আব্বা আমার বলে কেমন আছিস, আমি বললাম ভালো আছি, শুধু এইটুকুই, আব্বার সাথে আর কোনো কথা নেই। এই লোকটার সাথে যে কথা বলবো ভিতর থেকে ওই রুচিটা আসে না ভাই, মানে এই রুচিটা আসে না যে ওনার সাথে আরেকটু কথা বলবো।
পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, মানে আব্বার সাথে আব্বাকে স্কিপ করে তখন আমি হসপিটালে চলে গেলাম। এবং ওই সময় আমি হোস্টেলে থাকতেছি, মানে চট্টগ্রামের আপনার যে আবাসিক হোটেলগুলো আছে ওই আবাসিক হোটেলে উঠছে এবং ওখানেই আমি থাকতেছি। তো এই করতে করতে পরে নুরু কাকারে হসপিটালে ভর্তি করানো হয়। নুরু কাকা হসপিটালে ভর্তি হয় এবং উনি হসপিটালে ভর্তি হওয়ার পরেই কিছুদিন পরে, মানে যেদিন ভর্তি হয় তার 2 দিন পরে তখন এই নিজুম আর নাজমারও তখন বিয়ে হয়ে যায়, 2 বোন তখন আসছে। তো আসছে তখন নিজুম প্রেগনেন্ট, আমি বুঝতেছি ওর পেটে বাচ্চা আছে। পরে আসার পরে আমি তখন মানে ওর সাথে আমার এই প্রথম বিয়ের পর আমার এই প্রথম দেখা আজকে এত বছর পরে আমার বলতেছে ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। তো বলতেছে আমার আব্বা তো মরেই যাই, তো আপনি যদি আমার আব্বার পাশে না দাঁড়াইতেন, আপনি আমার আব্বার জন্য এত কিছু করছেন, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি বললাম না ঋণ শোধ করতে হবে কেন? উনি তো আমাদের দোকানেই কর্মচারী ছিল বা আমাদের দোকানেই কাজ করতো, উনি তো আমাদের নিজেদের পরিবারের মতোই লোক। সো ওনার এই অবস্থার মধ্যে ওনার পাশে দাঁড়ানো আমার উচিত, আমার কাছে মনে হয়েছে, যার জন্য আমি এটা করছি। তারপর আমাকে বলতেছে যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি অনেক ভালো থাকবেন, এটা ওইটা বলে। তো এই করে মাঝে মাঝে হসপিটালে আসতো, কথা বলতাম, জিজ্ঞেস করতাম তোমার হাজব্যান্ড কী করে? বলে আমার হাজব্যান্ড সিএনজি চালায়। ও আমাকে বলেছে ওর হাজব্যান্ড সিএনজি চালায়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো। এরকম করতে করতে একটা সময় ওনার অপারেশনের ব্যবস্থা করা হলো। আপনার নুরু কাকার অপারেশন হয়ে গেছে। অপারেশন হয়ে যাওয়ার পরেই ওনার অপারেশন হয়ে গেল, আমি আর বাড়িতেও যাইনি। অপারেশন হয়ে যাওয়ার 2 দিন পরেই উনি যখন মোটামুটি একটু সুস্থ হল, আমি তখন পুনরায় আবারও সৌদি আরবে চলে আসি। তো আসার সময় নিজুমের ফোন নাম্বার, নাজমার ফোন নাম্বার, সবার ফোন নাম্বার নিয়ে আসি। তো বিদেশ আসার পরে মাঝে মাঝে আমার নিজুমের সাথে কথা হয়। আমাকে বলে কেমন আছেন, কি করতেছেন, ভালো আছেন কি না। আমি ওর খোঁজখবর নেই, জানতে পারি ওর জামাইটা আসলে খুব একটা ভালো না, ওর উপরে খুব টর্চার করে মানসিকভাবে, শারীরিকভাবে। এবং আমি বিদেশ আসার 3 মাস পরেই নিজুমের মানে বেবি কনসেপ্ট হয়, ওর ঘরেও একটা মেয়ে হয়। এবং ওর ঘরে একটা মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে আমাকে হেল্প করি, বিদেশ থাকা অবস্থায় টুকিটাকে টাকা পয়সা দিই, যদিও নিতে চায় না। আমাকে বলে যে না আমার প্রয়োজন নেই, আপনি আমাকে দিয়েন না, আমার লাগবে না। তা আমি যে সৌদি আরবে কাজ করতাম ভাই, আমিও বেশি টাকা বেতন পাইতাম না। আমার কোম্পানি ভালো ছিল না, এটা ছিল প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আমি একদিন কাজ করলে পুরো 1 সপ্তাহ বসে থাকতাম। মানে কার জন্য কাজ করব, কিসের জন্য কাজ করব? আমি তো টাকার জন্য আসি না, আমি আসছি শুধু সময় কাটানোর জন্য এবং একটু রিল্যাক্সের জন্য। তো আমি রিল্যাক্সে করতেছি, টাকা পয়সা ইনকাম করতেছি, যা টুকিটাকি করতেছি, খেয়ে পরে উড়াই দিচ্ছি, আমার কাছে তেমন টাকা পয়সা নাই। তো ওই সময় আমি নিজুমকে টুকিটাকি টাকা পয়সা দিতাম, দিতে ওর মেয়েটার বয়স তখন প্রায় 1.5 থেকে 2 বছর মতো হয়ে যায়। মেয়েটা তখন দুধ খাওয়া ছেড়ে দেয়। মেয়েটা দুধ খাওয়া ছেড়ে দেওয়ার পরে একদিন আমারে বলতেছে যে বেলায়েত ভাই একটা কথা বলবো, যদি কোনো কিছু মনে না করেন। আমি বললাম আরে আজকে এত বছর পরে মনে করার কি আছে, কি মনে করব? আমারে বলতেছে মানে আপনি তো জানেন যে আমার পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো না, তো যদি সৌদি আরবের কোনো একটা কাজের ব্যবস্থা হয়, যদি একটা ভালো কোনো কাজের ব্যবস্থা হয়, আমি সৌদি আরবে যেতে রাজি আছি। আমারে বলে। আমি বললাম তো তুমি না বিয়ে করছো, তোমার মেয়ে আছে, তোমার হাজব্যান্ড আছে। বলো আমার হাজব্যান্ডের কথা বললেন না, মানে ও হচ্ছে সিএনজি চালায়, যা ইনকাম করে সবই জুয়া খেলে নষ্ট করে, জুয়া খেলে নেশা করে। মানে আমার মেয়েটার ভবিষ্যৎ কী হবে, এবং এরপরে আরও আমার পেটে বাচ্চা কাচ্চা হবে, আমি তখন কি করব, মানে কোন দিকে যাব? আমি না কিছু বুঝতে পারি না। এই জন্য আপনার দ্বারস্থ হইলাম, যদি আপনি পারেন আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু বলছো দেখি আমি কি করতে পারি। পরে আমি ওর জন্য কাজের ব্যবস্থা কি করব, আমি তো নিজেই এখানে ভালো অবস্থানে নাই। এরপরও কয়েকজনের সাথে কথাবার্তা বলে একটা হাউস মেট মানে কাজের মেয়ের একটা ভিসা ব্যবস্থা করলাম, কারণ সৌদিতে কাজের মেয়ের ভিসাগুলো অ্যাভেলেবেল হয়। তো আমি একটা ভালো কাজের মেয়ের ভিসা পাইলাম। তো আমি ভাবলাম যে মালিকটাও ভালো আছে, ও শেখ আর কি, সৌদি শেখ, মানে পুলিশ, তার পাশাপাশি অনেক টাকা পয়সার মালিক। তো আমি তখন তার থেকে ভিসা নিলাম, নিয়ে আমি তখন নিজুমরে বললাম যে ঠিক আছে তাহলে তুমি আসতে পারো। এই কথা বলার পরে তখন নিজুম এই দেশে আসছে, মানে সৌদিতে আসছে। এবং সৌদিতে আসার পরে আমি ওর এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমি ওই অ্যানিমাজ ওর পাসপোর্ট, ভিসা এগুলো তো অনেক প্রক্রিয়া আছে, যাই হোক এগুলো সবই সম্পূর্ণ হয়েছে। টাকা পয়সা যা লাগছে আমিই দিছি, সম্পূর্ণ আমিই দিছি। এবং আমার টাকা আলহামদুলিল্লাহ ও একটা পর্যায়ে সৌদি আরবে এসে পৌঁছায়। তো আমি রিসিভ করে একদিন আমার বাসায় রাখি, খুব মানে মেহমানদারির মতোই রাখি, মেহমানের মতো রাখি। ও মানে বিয়ের পরে বাচ্চা হওয়ার পর আরও সুন্দর হয়ে যায়। বাচ্চা কাচ্চা হলে তো মেয়েদের চেহারা খারাপ হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায় এরকম। বাট বিয়ে শাদী হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে দেখলাম যে আরও সুন্দর হয়ে গেছে, চেহারা আরও মায়াবী হয়ে গেছে। দেন এবার তখন ওর সাথে আমার কথা হলো, আমি তখন আমার বাসায় রাখলাম এবং পরের দিন ওই সৌদির বাসায় নিয়ে দিয়ে আসছি। তো এরকম করে মাঝে মাঝে শুক্রবারে ছুটি পাইতাম, ওর সাথে ঘুরতে যাইতাম। ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক, মানে মধুর একটা সম্পর্ক শুরু হয়। আমাকে অনেকটা ভালোবাসে, আমিও ওর অনেকটা মানে ভালোবাসি। ওই সৌদিতে যাওয়ার পরে আমার সম্পর্কটা আগের মতো হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে, ওরও বিয়ে হয়েছে, এইসব তখন আর আমাদের মাথায় নাই। আমরা তখন দুজনে একদম সৌদিতে একসাথে আমরা ওমরা করছি, মানে ও একটা ভালো অবস্থানে চলে গেছি। পরে আমি তারে বিয়েও করছি, সৌদি আরবে একটা হুজুর ডেকে বিয়ে করছি, ওমরা করার আগেই বিয়ে করে আমি তার ওমরা করাইছি। তারপরেও মাঝে মাঝে আমার বাসায় আসতো, আমরা একসাথে থাকতাম।
এরকম করতে করতে খবরটা তখন আমার মায়ের কানে চলে যায়, কেমনে কেমনে জানে আমার মা জেনে যায়। আর আরেকটা বিষয়, সৌদিতে যাওয়ার পরে ওর যে স্বামী ছিল, ওর স্বামী তখন করে কি, ওর মানে সৌদিতে ও যাওয়ার কিছুদিন পর ওর মেয়েটা মারা যায়। খুবই দুঃখজনক একটা বিষয়, মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাতেও খুব কষ্ট পায়, এবং মেয়েটা মারা যাওয়ার পর ওর স্বামী তখন করে কি আরেকটা বিয়ে করে ফেলে, এবং আরেকটা বিয়ে করে ফেলার পরে ও তখন আর মানে ওর কোনো মানে আপনার নিজুমের কোনো খোঁজ খবর নিত না, নিজুমকে নিয়ে কোনো কিছু ভাবতোই না। এবার আমি তখন নিজুমকে বিয়ে করে ফেলি, এবং এই খবর আমার মায়ের কানে চলে আসে। বাংলাদেশে আমার মা তখন জানতে পারছে যে আমি নিজুমকে বিয়ে করছি। আম্মা তখন আমারে বলে, এটা সত্য কি না? আমি বললাম, হ্যাঁ মা, এটা সত্য। আমার মা তখন বলে, তুই এই কাজটা করলে আম্মুকে একটাবার জানাইলি না? আম্মু জানতে পারলাম না। আমি বললাম যে মা, আসলে তোমাকে জানাইতে পারি নাই, বা হঠাৎ করে আসছে, তুমি তো জানো আব্বার অবস্থা কি, আব্বা তো মানুষ ভালো না, এই জন্য আমি বলি নাই। পরে আম্মা আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো একটা কাজ করে বউরে দেশে পাঠাই দে। আমি বললাম, যেটা তুমি কি কথা বলো, দেশে আমি ওরা পাঠাবো না, দেশে পাঠাইলে অনেক ঝামেলা হবে। আমার আম্মা বলে যে না, তোর আব্বা আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, তোর প্রথম বউটা চলে যাওয়ার পরে তোর আব্বা অনেকটা ভালো হয়ে গেছে, এখন নামাজ কালাম পরে ভালো পথে চলে, অনেকটা ভালো হয়ে গেছে, এবং তোর আব্বা তোর সাথে কথা বলতে চায়। তখন আমি আব্বার সাথে টুকিটাকি কথা বলতাম। কথা বলার পরে আব্বা তখন আমার নিজেই বলে যে এটা আমার ভুল হয়েছে, আসলে তোর প্রথম দিকে নিজমকেই বিয়ে করানোর দরকার ছিল। নুরু লোকটা ভালো, তার মেয়েটাও ভালো, তার মেয়েটারই তোর বিয়ে করাইতাম। তুই এটা বাবা, আমার অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুই আমার অপরাধ আর অন্যায়রে বড় করে না দেখে তুই ক্ষমা দৃষ্টিতে দেখ এবং নিচুমকে দেশে পাঠিয়ে দে। আম্মা বলতেছে, মানে আমার আম্মাও বলে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। এরই মাঝে নিসুমের মাত্র আকামা করা হয়েছে, মানে ওর 2 বছর হয়ে গেছে, আকামা করছে। তো ওর আবার মানে কফিল যে, সে আবার পুলিশ। তো ওরে আমি বললাম যে দেখ, নিজুমকে দেশে পাঠিয়ে দিই, নিজুম দেশে যাক। ওই আমার বলে যে না, যদি দেশে গিয়ে না আসায়, মাত্র আকামা লাগেছে, আমার আকামার টাকা কে দিবে? আমি তখন ওরে বুঝাইলাম যে না, ও সৌদিতে মানে দেশে গেলে চলে আসবে, মানে আমারও প্ল্যানিং যে ওরে দেশে পাঠায় আমি এবার নিয়ে আসবো। আমার আব্বা আম্মা যেহেতু মন খারাপ করতেছে, 2 বছর হয়ে গেছে, ওর নিজের বাবাও অসুস্থ, কিডনি লাগানো হয়েছে, আবার নিজুমের মাও অসুস্থ, ওনাদেরকে দেখে টেকেও আবার চলে আসবে, এরকমটাই চিন্তা করতেছিলাম। এই চিন্তা করে তখন আমি ওই মানে সৌদির কাছ থেকে বলে টলে অনেক কষ্ট করে নিজুমের ছুটি কনফার্ম করি। আমি তখন নিজুমকে দেশে পাঠাই। এবার নিজুম দেশে যাওয়ার পরে কী হলো, আমার আব্বা আম্মা ওরে আর দিবে না, বিশেষ করে আমার আব্বা দিবে না। আমার আব্বা বলতেছে না, আমার ছেলের বউ আমার বাড়িতেই থাকবে, আমারও তো টাকা পয়সার দরকার নাই, আমার এত লোভ লালসার দরকার নেই, আমার ছেলের বউ কেন বিদেশে অন্যের বাসায় কাজ করবে, অন্যের বাসায় আমার ছেলের বউ কেন কাজ করবে, ও দেশেই থাকবে। আমার আম্মা তখন বলে, তোর আব্বু যেহেতু বলতেছে তাহলে উনি দেশে রেখে দে। মানে আমি তখন বললাম যে দেখেন মা, ওই তো মাত্র আকামা করছে, এখন ওর মালিক যে আছে কফিল আমার কাছে টাকা চাইবে। আমার আম্মা বলে, টাকা চাইলে আমি তোরা টাকা দিব, তুই টাকা দিয়ে হলেও ওর আর বিদেশ নিস না। তো এবার কফিল আমার ধরছে, মানে ওর যে কফিল আছে আমার ধরছে, ধরে বলে, কিরে কই, তুই তো বললি চলে আসবে, আসে না কেন? তাই আমি বললাম, দেখ ও বাংলাদেশে গেছে, সমস্যা হয়েছে, এই জন্য আসতেছে না। এর কফিল তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, কেন আসবে না এই সে। তখন কফিল আমারও ক্যান্সেল দেওয়ার চেষ্টা করে, মানে ওই তো আর আমার কফিল না, অন্যের কফিল। এরপর আমার ঝামেলা করার চেষ্টা করে আইনিভাবে, যে আমার তেমন কিছু করতে পারে না, তেমন কিছু না করতে পারে ও তখন মানে নিজুমের নামে মামলা করে দেয়, বড় ধরনের মামলা করে দেয়, এবং নিজুম যাতে গালফের কোনো দেশে আসতে না পারে, মানে ওর পাসপোর্টটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়, যাতে ও আর কোনো আরব দেশের কোনো আরবেও যাতে আসতে না পারে। এমনভাবে ওকে তখন অ্যাটাক করা হয়, এমনভাবে ওকে তখন আটকিয়ে দেয়। এবং এরপরে পরিস্থিতি কি হলো ভাই, এইটার কিছুদিন পরেই তখন নিজুম তখন দেশে, আমি তখন বিদেশে পড়ে আসি। আমি ওর সাথে সবসময় ফোনে কথাবার্তা বলি, টেনশন করো না। আর আমাদের মাঝে কিন্তু সন্তান হয়নি, বেবি আসলে হয়নি। কেন হয়নি এটা আসলে আল্লাহ তালাই ভালো জানে। মানে আমার কি কোনো সমস্যা না, নিজুমের সমস্যা, আমরা দুজনেই মানে আমাদের দুজনেই ঘরে কোনো বাচ্চা কাচ্চা হইল না। দেখেন ও তখন ও পড়ে আসছে, ওইখানে ও পড়ে আসে, তো মানে বাংলাদেশে পড়ে আসে, আমি তখন সৌদিতে পড়ে আসি। এইরকমভাবে কিছুদিন যেতে না যেতেই প্রায় আপনার 5 থেকে 6 মাসের মতো কেটে গেল বাংলাদেশে যাওয়ার পরে। ওই তখন আমাদের ঘরেই থাকতো, আম্মুর সাথে থাকতো, আমার ছোটো ভাইরা ছিল, ওদের সাথে দুষ্টামি করতো, সবার সাথে ভালোই ছিল। একটা পর্যায়ে আমার ফোন দিয়া বলতেছে যে বেলায়েত, আজকে অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবতেছিলাম, এখন তো মনে হয় আর না বলে পারতেছি না, পরিস্থিতিতে এখন অনেকটা হার্ড হয়ে গেছে। আমি বললাম, কি হার্ড হলো, দেশে গেলা, সবার সাথে এনজয় করতেছো, ভালোই তো আছো, এখন কি হয়েছে? পরে বলতেছে, এই ঘটনা, তোমার আব্বা তো মানে এটা। আমি তখন বললাম, কি বলো তুমি এটা? বলে হ্যাঁ। আমি তখন শিওর হয়ে গেলাম যে ফাহিমা আমার আব্বার নামে যে কমপ্লেনগুলো করে গেছিলো, এগুলো প্রতিটাই সত্য ছিল, এই প্রতিটা কথাই সত্য ছিল। আসলে আমার আব্বার চরিত্রের মাঝে সমস্যা আছে, আমার আব্বা মানুষ হিসেবে অত্যাধিক খারাপ, মানুষ হিসেবে আমার বাবা খুবই খারাপ। আমি মানে ফাহিমার কথাগুলো অর্ধেক বিশ্বাস করছি, অর্ধেক করি না, আমার কাছে এরকমটা মনে হয়েছে। কিন্তু আজকে যখন আমি নিজুমের কথা শুনলাম, দেখে আমি কনফার্ম হয়ে গেলাম যে না, আসলে আমার আব্বার চরিত্রের মাঝে সমস্যা আছে। এবার আমি তখন বিষয়টা আমার মাকে জানলাম যে মা, এই ঘটনা, আমার আব্বা তো এটা করতেছে, এটা কীভাবে সম্ভব?
আমার আম্মা তখন বলতেছে যে না আমি আছি, তুই চিন্তা করিস না, আমি সব কিছু দেখে রাখবো, আমি সব কিছু দেখবো, এই নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই, এই নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি দেখতেছি। তা আমার আম্মা কী দেখতেছে আমি জানি না, কিন্তু নিজেও আমাকে অলওয়েজে বলে যে তোমার আব্বু আমার এটা করছে, তোমার আব্বু আমার ওইটা করছে, আমাকে এই সেই করছে, মানে অলওয়েজে নিজম হচ্ছে আমার আব্বুর নামে কমপ্লেন দিয়েই যাচ্ছে। পরে আমি বললাম যে নিজম কী বলো তুমি, এগুলো সত্যি নাকি? বলে হ্যাঁ তোমার আব্বা এগুলো করে, আমি এখন কি করব বলো, আমার কোনো উপায় নাই, কোনো বুদ্ধি নাই, আমি আর মানতে পারতেছি না। মানে ও অলওয়েজে অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে যায়। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি মন খারাপ করো না, আমি দেখতেছি কী করা যায়। আম্মারে বুঝে কাজ হয় না, মানে একটা পর্যায়ে দেখা গেল যে নিজমে আমি যদি একটা স্টেপ না নিই ওই সময় মানে নিজম আত্মহত্যা করে ফেলবে। ওর অবস্থা তখন এতই খারাপ, আর আমি ওরা সৌদিতেও নিয়ে আসতে পারতেছি না, কারণ ওর পাসপোর্ট ব্লক করে দিচ্ছে, ওরা আমি নাইলে সৌদিতে নিয়ে আসতাম, সৌদিতে আর আনা সম্ভব না। পরে আমি আমার কোম্পানিকে বললাম যে আমি ক্যান্সেলে চলে যাব, কারণ ওই কোম্পানি আমাকে ছুটি দেয় না। একটা পর্যায়ে আমি আমার কোম্পানি থেকে ক্যান্সেল নিয়ে দেশে গেলাম। দেশে যাওয়ার পরেই মানে আরদে গেছি, মানে দেশে গেলাম, তার 2 দিন পরে আরদে মানে আব্বার সাথে এর মাঝে দেখা হয়েছে। পরে আরদে যাওয়ার পর আমি আব্বার কথাগুলো বললাম যে আব্বা আমি প্রথমে বিয়ে করলাম ফাহিমাকে, আপনি আমার সাথে এরকম করলেন, এখন আমি নিজমকে বিয়ে করলাম, আপনি আমার সাথে এরকমটা করতেছেন, আপনি আমার বউদের সাথে কেন এরকম করেন? মানে এটা বলতে না বলতেই ভাই আমার আব্বা মানে হঠাৎ করে লাফ দিয়ে উঠা বলে এই ছোটো লোক আমার এটা কী বললি, মানে আব্বা খুব রেগে যায়। আব্বা যখন রেগে যায় আমিও তখন রেগে যাই, মানে আমারও তখন রাগ কন্ট্রোল করতে পারি না, আমিও রেগে যাই যে আমি যেটা বলছি ঠিকই তো বলছি, আপনি এরকম করেন কেন, আপনি আমার বউর সাথে কেন এরকম করেন? এই করতে করতে আমার পাশেই হচ্ছে একটা লোহার স্টিকের মতো ছিল ভাই, মানে জানি না মানে সহ্য করতে পারিনি আর কি। আমি খুব শান্ত স্বভাবে একটা ছেলে ছিলাম, কারোর সাথে ভুলেও মারামারি করতাম না, প্রচুর পরিমাণ শান্ত মানুষ ছিলাম। কিন্তু যখন দেখলাম যে আমার আব্বা এরকম করতেছে একটা পর্যায়ে আমি তখনই এই লোহার লাঠি টেনে আব্বার মাথার মধ্যে বাড়ি মারছি, অনেক জোরে বাড়ি মারছে। আমার ছোটো ভাই যদি না ধরতো আমি আব্বারে মেরেই ফেলতাম ওখানে। ছোটো ভাই এসে আমার জড়ায়ে ধরে, এবং ছোটো ভাই জড়ায়ে ধরার পরে আব্বাকে তখন মেডিকেলে ভর্তি করা হয়, এবং মেডিকেলে ভর্তি করার পরে আব্বার অবস্থা তখন অনেক খারাপ হয়ে যায়, অনেক খারাপ হয়েছে। আব্বা একটা না 26 দিনের মতো হসপিটালে ভর্তি ছিল, মানে কয়েকটা বারে দিছি, ব্রেনের মধ্যে আঘাত খাইছে, খুব খারাপ অবস্থা চলে গেছে। 26 দিন পরে আব্বা তখন মেডিকেল থেকে বাড়িতে আসে, বাড়িতে এসে আমার আম্মাকে বলে যে বেলগায়া তার নিজুমরে বলো আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, ওরা যদি ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে তো ভালো, আর না বেরোলে সমস্যা হয়ে যাবে। এরকম করে বলতেছে, আমিও তখন ওনার বাড়িতে থাকবো না, মানে আমার নিজের ওনার বাড়িতে থাকার ইচ্ছা না, যে আমি ছোটো লোকের বাড়িতে থাকবো কেন। আব্বারে বলছি যে আমি মানে মারে বললাম যে আম্মা নিজেও থাকবো না। পরে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, দূর এই বাড়িতে কে থাকে, বেরিয়ে আলাদা একটা বাসা ভাড়া করছি, বাসা ভাড়া করে তখন আমি নিজমকে নিয়ে থাকতেছি চট্টগ্রাম শহরের দিকে। তো ভাই আমি তো তেমন কোনো কাজ করতে পারতাম না, প্রথমত হচ্ছে আমার কাছে কোনো পুঁজি নাই, কোনো ইনকাম নাই, যেটা ছিল সবই শেষ করে ফেলছি, কোনো টাকায় রিজার্ভ করি নাই। এবং দেশে আসার পরে এই ঘটনার পরে আমি নিজমকে নিয়ে আছি, কোনো কাজ কাম করতে পারি না। তো পারিবারিক মাঝেও তখন প্রচুর অভাব দেখা দেয়। তখন পর্যন্ত কিন্তু ওই নুরু কাকা আমাদের কারখানায় কাজ করে, আমাদের এখানে কাজ করে। তখন পারিবারিকভাবে প্রচণ্ড অভাব, মানে এত পরিমাণের অভাব দেখা দেয় যে চলতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, মানে দুজনের মাঝে অভাব দেখা দেয়। এবং একটা পর্যায়ে আমি তখন নিজমকে গার্মেন্টসে ভর্তি করাইতে বাধ্য হই, মানে সংসার চলে না। আর আমার আব্বা এমনভাবে আমার আম্মাকে ঘাট দিয়ে রাখছে, আমার আম্মা যাতে কোনোভাবে আমাদের সাথে দেখা করতে না পারে। এরই মাঝে এর কিছুদিন পরে আমার আব্বা করলো কি, আমাকে ত্যায্য করে দিল, মানে আমাকে ত্যায্য করে দিয়েছে। আমার আব্বার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমার আব্বা সব কিছু থেকে আমাকে তখন বঞ্চিত করে দিছে, আমাকে বঞ্চিত করছে আইনিভাবে, আমার নয় মামলা টামলা করছে। আমি তখন বাড়িতেও থাকতে পারি না, বাসায় থাকতে পারি না, পুলিশ আমার খোঁজাখুঁজি করে। আব্বা কী করছে, আমার পুরোই ত্যায্য করে দিছে। এবং আমাকে ত্যায্য করে দেওয়ার পর আব্বার সয় সম্পত্তি আব্বা তার অন্য ছেলেদেরকে দিয়ে দিবে, আমাকে আর কোনো কিছুই দিবে না। এই অবস্থার ভিতরে ভাই একদিন হলো কি, নিজমের আব্বা আমাদের বাসায় আসছে, মানে নুরু কাকা আমাদের বাসায় এসে বলতেছে যে উনি নিজমকে নিয়ে যাবে, বলতেছে নিজমের মায়ের অসুস্থ, নিজমকে নিয়ে যাবো, এই কথা বলে উনি তখন নিজমকে নিয়ে গেছে। এবং নিজমকে নিয়ে যাওয়ার পর উনি যদি নিজমকে নিয়ে গেল, নিজমকে নিয়ে যাওয়ার 2 দিন পরে উনি আমাকে কল দিল, নুরু কাকা খেয়াল করেন ভাই মানুষ কত খারাপ হতে পারে। নুরু কাকা আমার মানে অত্যন্ত আমার শ্বশুর আমাকে ফোন দিয়ে বলতে আছে যে বেলায়াত তুমি আইসা নিজমকে নিয়ে যাও। এই কথা বলার পর আমি তখন রেডি হচ্ছে, নিজমকে আমি নিয়ে আসবো, রেডিমেডি হচ্ছে, বাসা থেকে বেরোবো। ওই সময়ে নিজেও আমাকে ফোন দিয়ে বলতেছে আমার মোবাইলে যে তুমি আইসো না। আমি বললাম কী বলো, আমি আসবো না। বলে তুমি আইসো না, আর তুমি যে বাসায় থাকো ওই বাসায় থাইকো না। আমি বললাম আরে কী বলতেছো, মানে কী হয়েছে আমাকে তো বলবা। বলে আমাদের বাসায় আসলেই তোমাকে অ্যারেস্ট করা হবে, তোমার আব্বা যে মামলা করছে সেই মামলায় আমার আব্বা আর তোমার আব্বা এক হয়ে গেছে, দুজনে এক হয়ে তোমাকে পুলিশে ধরাই দিবে। আমি বললাম নুরু কাকা আমার আব্বার সাথে এক হয়ে গেছে, নুরু কাকার জন্য আমি কী করি নাই নিজুম। মানে আমারে বলতেছে দেখো আমার আব্বাকে অনেক লোভ দেখানো হয়েছে, আব্বাকে অনেক বেশি লোভ দেখানো হয়েছে, এবং আব্বাকে এত লোভ দেখাইছে যা বলার মতো না। মানে আমার এখানে আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, নিজের একটা ছোট ভাইও কিন্তু আছে,
যদিও এটা ওর আপন ভাই না, মানে ওর আব্বা ওই ছেলেটাকে আনছিল কোথায় থেকে জানি, মানে ওনার যেহেতু ছেলে নেই ওই ছেলেটাকে কোত্থেকে আনছে, বাট ওই ছেলেটা নিজুমের আব্বাকে অনেক ভালোবাসে। ওই ছেলেটা তখন একেবারে ইয়াং। তা ওই সময় নিজুম বলতেছে আমার যে ছোটো ভাইটা আছে ওই ভাইটার আব্বা নাকি, তোমার আব্বা নাকি বিদেশ পাঠাবে। তাহলে আমি বললাম এটা কী বলো তুমি? আমাকে বলে দেখো তোমার সাথে আমার যোগাযোগ হোক বা না হোক, তুমি কোনোদিন আমার আব্বা আর তোমার আব্বার কথা বিশ্বাস করো না। তাদের কথা বিশ্বাস করলে তুমি পুলিশের হাতে ধরা খেয়ে যাবা। আমার আব্বা আমার নামে 17টা মামলা দিছে, মানে বুঝতে পারেন আমি আব্বার মাথা ফাটাই দিছি। একটা অপরাধ আমার 17টা মামলা, অস্ত্র মামলা, মাদক মামলা থেকে শুরু করে, মানে মামলার কোনো শেষ নেই, এতগুলো মামলা দিয়ে দিছে। আমি বাড়ি ঘরে আসতে পারি না, নিজের সাথে দেখা করতে পারি না, মোবাইলও চালাইতে পারি না, কারণ মোবাইল ট্র্যাকিং করে যদি পুলিশে ধরে ফেলে। এমন একটা পরিস্থিতির মধ্যে তখন পড়ে গেছি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে এবং এক পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে আমি তো এখানে থাকতে পারতেছি না। পর আমার এক ফ্রেন্ডের সাথে কথা বললাম চট্টগ্রাম শহরে, মানে মেন সিটিতে কথাবার্তা বলার পর ও আমারে বললো যে বাসার একটা, মানে ফ্রেন্ড বলতে ওই সৌদিতে আমার সাথে পরিচয় আর কি, ও আমার একটা দারোয়ানের চাকরি ঠিক করে দিল একটা বড় লোকের বাসায়। তাই আপাতত আমি চিন্তা করলাম যে ওই চাকরিটা করি, ছদ্মবেশে থাকি, কারণ আমার কাছে তো টাকা পয়সা নাই। পুলিশ কোন সময় ধরে ফেলে, পুলিশের হাত থেকে বাঁচার জন্যই আমি তখন ওই দারোয়ানের চাকরিটা নিলাম আর কি চট্টগ্রাম শহরে। তো দারোয়ানের চাকরিটা করতেছি এইভাবে প্রায় 4 মাসের মতো আমি দারোয়ানের চাকরি করি ওইখানে। 4 মাস পরে আমি জানতে পারলাম যে নিজুম আমাকে ডিভোর্স করে দিছে 4 মাস পরে। তাই আমার অপরাধ কি, মানে কী অপরাধ আমাকে ডিভোর্স করলো আমি সেটা জানি না, কিন্তু জানি আমাকে ডিভোর্স করে দেওয়া হয়েছে। আমি ডিভোর্স, মানে আমি জাস্ট বুঝতেই পারলাম না যে নিজুম আমাকে কেন ডিভোর্স করবে। আমি জানি ওর বাবা মা করাইছে, ওর বাবা করাইছে এবং ও আমার বাবা করাইছে, তারা প্ল্যানিং করে নিজুমকে আমার কাছ থেকে সরাই দিছে বা ডিভোর্স করাইছে। পরে আর সহ্য করতে পারলাম না যে এই যে মানুষগুলো আমার সাথে এরকমটা করতেছে, কিভাবে করতেছে। এরকম করতে করতে তখন আমি আমার পরিবারে কারোর সাথে যোগাযোগ করতে পারি না। যে বাসায় আমি দারোয়ানের চাকরি করি ওই বাসায় যিনি মালিক ছিলেন উনি অনেক বয়স্ক একটা লোক, মানে আমার সাথে খুবই ভালো সম্পর্ক। ওনার মেয়েরা হচ্ছে বিদেশে থাকে, উনি আমাকে খুব বেশি ভালোবাসে, মানে অতিরিক্ত ভালোবাসে। আমি ওনাকে অনেকটা ভালোবাসি, আমার নিজের পরিবারের মানুষের মতো আমার সেবা যত্ন করি, অনেক বয়স্ক। এইভাবে ভাই প্রায় আপনার 1 থেকে 1.5 বছর কেটে গেল ওখানে দারোয়ানের চাকরি করি। 1 থেকে 1.5 বছর কেটে যাওয়ার পরে যেটা হইলো, এখানে যে লোকটা আছে, মানে যিনি বাড়িওয়ালা, উনি তখন চলে যাবে হচ্ছে ওনার ওয়াইফের কাছে। ওনার ওয়াইফ থাকে হচ্ছে কানাডাতে, ওনার মেয়ে ওয়াইফেরা কানাডায় থাকে, উনি কানাডায় চলে যাবে, উনি অনেক বয়স হয়ে গেছে। তো আমার বলে তুমি বাসাটা দেখে রাখো, বাড়িটা তুমি দেখে রাখো, আমি কানাডাতে যাচ্ছি। এই বলে উনি তখন কানাডাতে চলে যায়। ওনার একটাই মেয়ে, কোনো ছেলে নেই, একই মেয়ে কানাডায় থাকে এবং উনিও কানাডায় চলে যায়। তো কানাডায় চলে যাওয়ার পরে উনি আমাকে ফোন দিত মাঝে মাঝে, আমাকে ফোন দিয়ে বলতো যে বেলায়েত কী অবস্থা, আমার বাসার কী অবস্থা। আমি বললাম আপনার বাসা ঠিক আছে। বলে তুমি ভাড়াটারা উঠে কিছু মসজিদে দান সরকার করো, বাকিটা তুমি নিয়ে যাইও, আমার বাসাটা দেখে রাখো, আমার বাড়িটা দেখে রাখো। এটা 6 তলা একটা বাড়ি ছিল। পরে আমি কি বললাম কি বাড়িটা আমি দেখাশোনা করতেছি, বাড়িটা আমার আন্ডারেই তখন, মানে পুরোপুরিভাবে আমার আন্ডারেই চলে আসছে। আমি ভাড়া উঠাইতেছি, বাড়ি দেখাশোনা করতেছি। এইভাবে হঠাৎ করে জানতে পারি নিজুমকে পাওয়া যাচ্ছে না। আমি ভাবলাম যে নিজুম হয়তো কোথাও পালায়ে গেছে বা এই ঘটনার পরে মনে হয় কী হয়েছে। আমি নিজুমের জন্য নিজুমকে খোঁজাখুঁজি করতেছি, ও কোথায় গেল, কি হইলো। এই করতে করতে বেশ কিছুদিনের মধ্যে হঠাৎ করে জানতে পারি আমি যে বাড়িটা দারোয়ানে চাকরি করি ওই বাড়ির যে মালিক ছিল, যিনি আপনার কানাডায় চলে গেছে, উনি মারা গেছে। ওনার মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার বাবা মারা গেছে, আমার আব্বার জন্য দোয়া করবেন। তো বাড়ির ভাড়া বা বাড়ির কথা উনি আমার কিছুই বলে নাই, যে বাড়ির কথা বা বাড়ির ভাড়া এগুলোর বিষয়ে কিছুই বলে নাই। শুধু বলছে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য আপনি দোয়া করেন, আর আমার আব্বার যে স্মৃতিটা আছে ওটা ধরে রাখেন। তো স্মৃতি কি বাড়ি নাকি আমি তো আর তা জানি না। তো এরপর আর মেয়ে আমার মাঝে মাঝে ফোন দিত, মানে আপনার 1 মাস 1.5 মাস 2 মাস পরে এরকম মাঝে মাঝে ফোন দিত, এবং একটা পর্যায়ে উনি আমাকে ফোন দেওয়া বন্ধ করে দেয়, মানে আমাকে টোটালি ফোন করে না। মানে উনিও কি বেঁচে আছে না মরে গেছে কানাডায় আমি এটা জানি না, কিন্তু ওনাদের বাড়ি তখন পুরোপুরিভাবে আমার দখলে। বাড়ি ভাড়াও আমি দিচ্ছি, বাড়ির টাকাও আমি উঠাচ্ছি। মানে তখন আমি লাখ লাখ টাকা উঠে আমি নিজের নামে কিছু ফ্ল্যাট কিনি, নিজের নামে আরেকটু জায়গা কিনি, মানে ওখান থেকে যা ভাড়া পাইতে আমি সবই তো আমার ছিল। এরকম করতে করতেই এই ঘটনার কিছুদিন পরে আমি এমন একটা সংবাদ পাই যেটা আপনার কাছে বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু বাস্তবতার জন্য বলতে হচ্ছে, যে আমার আব্বা নাকি নিজুমকে বিয়ে করে ফেলে। এবং নিজুমকে বিয়েই করে না, বিয়ে করার পরে নিজুমকে আমার আব্বা চট্টগ্রাম শহরে ভাড়া রাখছে। মানে তখন মনে হলো যে একটা মানুষ কিভাবে এতটা খারাপ হতে পারে, এবং আমি আস্তে আস্তে করে নিজের নাম্বারটা ম্যানেজ করার জন্য চেষ্টা করি একটা বার জন্য নাম্বারটা আমি ম্যানেজ করতে পারি। ম্যানেজ করার পর আমি বললাম নিজুম, কান্নাকাটি করে আমার কাছে যে ঈশান আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না,
সবচেয়ে বড় বেঈমান হচ্ছে আমার বাবা। যে মানুষটাকে তুমি কিডনি দিয়া বাঁচাইছো উনি হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। আমি যদি বিয়েটা না করতাম তাহলে আমার বাঁচার উপায় ছিল না। তো এখন আমি বললাম যে এটি কীভাবে সম্ভব? ও আমাকে বলে, তোমার আব্বার সাথে এই পর্যন্ত আমার একবারও কোনো ধরনের কোনো সম্পর্ক হয়নি। আজকে অনেক মাস হয়েছে আমাদের বিয়ে করাইছি জোর করে, তিনি আমার শরীরেও হাত দিতে পারে নাই। আমি বলছি আমার শরীরে হাত দিলে আমি হয় নিজেকে শেষ করে ফেলবো না আমি ওনাকে শেষ করে ফেলবো। পরে আমি বললাম যে অনেক বুঝে টুঝে দেন, আমি তাকে ওখান থেকে তখন নিয়ে আসি। মানে যে বাসায় ভালো লাগছে ওই বাসার সন্ধান পেতে আমার অনেকটা সময় লাগছে। অনেক পর ওই বাসার ঠিকানা আমি খুঁজে বের করি, ওই বাসার সন্ধান পাই এবং সেই বাসা থেকে আমি তখন নিজমকে আমার বাসায় নিয়ে আসি, মানে আমার বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পর আমার আব্বা তো পাগলের মতো হয়ে গেছে, ওরে খুঁজতেছে কোথায় গেছে। আমার আব্বাকে তখন ডিভোর্স করে দেয়। কাগজে কলমে তো বিয়ে হয়েছে কিন্তু শারীরিকভাবে না হয় নাই। আমার আব্বাকে তখন ডিভোর্স করে দেয়। ডিভোর্স করে দেওয়ার পরে আমার সাথে থাকতেছে, মানে এদিক দিয়ে আমার আব্বা তখন পাগল হয়ে গেছে, কি করা যায়, মানে পুরোপুরিভাবেই পাগল। আমার আব্বা তখন করছে কি, মানে আমার ভয়ে নিজমের আমার ভয়ে আব্বা তখন করছে কি তার সম্পত্তিগুলো 3 ছেলের নামে ভাগ করে দিছে। মানে আমার বাকি যে ভাইগুলো আছে ভাইগুলোর নামে ভাগ করে দিছে, আমার কিছুই দেয়নি, আমার কোনো কিছু দেয় না, আমার ভাইদের নামে ভাগ করে দিছে। এবং ভাগ করে দেওয়ার পরে এরই মাঝে আমার আম্মাও মারা গেছে। কিন্তু আমার আম্মা মারা গেছে, আমি বাড়িতে গেছি, আমার আম্মার আমি দাফন কাফন করে আসছি, আম্মার মানে কবর দিয়ে আসছি আমি আমার মাকে, কিন্তু আব্বার সাথে কথা বলে আসছি, কিন্তু ওভাবে না। আর নিজমের সন্ধান আমি ওই সময় জানতাম না, মানে ওই সময় আমি জানতামই না যে আমার নিজম মানে আমার আব্বা নিজমকে বিয়ে করে ফেলছে বা নিজম কী হয়েছে না হয়েছে আমি তখন জানতে পারি নাই। তো যখন আমি জানতে পারছি তখন থেকে তো আমি নিজমকে যেভাবেই পারছি আমি আমার কন্ট্রোলে, মানে আমি আমার আয়ত্তে নিয়ে আসছি। এখন আসার পরে আব্বা তখন আমার ভাইদের নামে সম্পত্তি লিখে দিল, এবং এইভাবে সম্পত্তি লিখে দেওয়ার পরে আমার যে ছোটো ভাইটা আছে, মানে যেটা আমার ছোটো আর কি, আমার ছোটো ভাই রোবেলের ওয়াইফ, মানে রোবেল বিয়ে করছে, বিয়ে করার পর আমার আব্বা একই কাহিনী রোবেলের সাথেও করছে, মানে সেম কাহিনী রোবেলের সাথেও করছে, মানে রোবেলের ওয়াইফের সাথেও করছে, যেটা আমার ওয়াইফের সাথে করছে বা আমার 2টা ওয়াইফের সাথে করছে। এবং আমি না হয় মাফ করে দিছি বা যেটা করছে, রোবেল কিন্তু মাফ করে নাই। রোবেল তখন আব্বাকে এমন মারছে, মানে আমি যেভাবে মারছি এইভাবেই মারছে। এইভাবে মায়ের আব্বারও হসপিটালে ভর্তি করাইছি। শুধু হসপিটালে ভর্তি করাই নাই, এবং হসপিটালে ভর্তি করার পরে আব্বাকে টোটালি ঘরে আসাই বন্ধ করে দিছে রোবেলে, যে আপনি আমাদের বাড়ির ত্রিসীমানা আসতে পারবেন না। মানে এগুলো আমি আশেপাশে মানুষদের কাছ থেকে ফোনে খবর পাচ্ছিলাম। দীর্ঘদিন ধরে আমার আব্বা হসপিটালে ছিল। তো হসপিটালে থাকার পরেও মানে আমার ভাই রোবেল হচ্ছে ওর কোনো খবর নেয় নাই, কোনো খোঁজ নেয় নাই, মানে কোনোভাবেই আব্বার কাছে যায় নাই। তো এরকম করে আমার আব্বা হঠাৎ করে কই জানি চলে গেছে, মানে হসপিটাল থেকে বেরোয়ার পরে কই জানি চলে গেছে। আব্বার কোনো সন্ধান পাওয়া যায়নি, মানে আব্বা কোথায় গেছে, কোন জায়গায় গেছে, আব্বার কোনো রকমের সন্ধান আমি পাই না, মানে আমরা পাই না, মানে আব্বা কই গেছে। এটা ছিল হচ্ছে আপনার 2017 সালের ঘটনা, মানে 17 সালে আমার আব্বা উধাও হয়ে গেছে। হসপিটাল থেকে বেরোয়ার পর কই জানি চলে গেছে, খবর নেই। তো 17 গেল, 18 গেল, 19 গেল, 20-এ করোনা গেল, 21-এও করোনা গেল, এরপরে 22 গেল, 23 গেল, 24, এই 25 সালের ভিতরে আজকে প্রায় 9 বছর পরে আব্বার সন্ধান পাওয়া গেছে চিটংয়ে। সন্ধান পাওয়া গেছে বলতে আমার এক দুঃসম্পর্কের কাকা, মানে আমাদের এখানকারই এক কাকা, উনি আমার খবর দিল আব্বার নাকি উনি দেখছে যে উনি শিওর এটা আমার আব্বা কিনা, যে ভিক্ষা করতেছে, যে সেমরে ভিক্ষা করতেছে, বাট উনি শিওর না এটা আমার বাবা। যে তা আমারে বললো তোমার আব্বার মতো একটু দেখে আইসো। পরে আমি মাস্ক পরে গেছি, যাই দেখি যে অনেক ভিক্ষুকের সাথে বসে আছে আমার আব্বা। তো আমার আব্বা দেখার পরে মানে আমার তখন মনে হয়েছে যে মানে কি বলবো, ও রোবেলরে ফোন দিয়া বললাম যে আব্বা এই অবস্থা। রোবেল আমার বলে এসব কথা আমারে বললেন না, আপনার যদি দয়া লাগে আপনি নিয়ে যান, কিন্তু আমারে বললেন না। তাই আমি বললাম আব্বার সম্পত্তি ভোগ করতেছিস তোরা, আমি তো কিছুই পাই না, আমার তো কিছু দেয়ই নেই, আব্বারে তোরা বাড়িতে নিয়ে যা। আমি তো এই বাড়িটা পায়ে গেছি, কারণ এই পর্যন্ত তার মেয়ে আমার কোনো খবর নেয়নি। হয়তো মেয়ে যে কোনো সময় বাড়ির মালিকানা দাবি করতে পারে, বাড়ির মালিকানা দাবি করলে তাদের বাড়ি আমি তাদেরকেই দিয়ে দিব। এছাড়া আমি নিজেও বাড়ি বানাইছি, জায়গা কিনে নিজেও বাড়ি বানাইছি, আমার নিজেরও একটা বাড়ি আছে আমার নামে। তো এরপরে দেখা গেলো কি যে রোবেলরে বললাম যে তুই আব্বারে বাড়িতে নিয়ে যা। রোবেল আমারে বলে আপনি আমার এই কথা ছাড়া অন্য কোনো কথা বলেন, আমি আব্বার কোনো কথা শুনতে চাই না, আব্বার কোনো কথাই আমার কাছে বললেন না। রোবেল তখন আরও রেগে যায়, মানে আব্বার কথাইও মানতে পারে না, আব্বার কথাই শুনতে পারে না। পরে এই জায়গার মধ্যে পড়ে আসে, আমি তখন আমার বউরা এসে বললাম, নিজুমরা এসে বললাম যে নিজুম আব্বা এই জায়গায় ভিক্ষা করে। কিছুদিন পরে মানে কয়েকদিন পরেই হঠাৎ করে ভাই নিজুম করলো কি আব্বার ওইখান থেকে নিয়ে আসছে আমাদের বাসায়। আচ্ছা এরই মাঝে আমার 2টা মেয়ে একটা ছেলে হয়েছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমার 2টা কন্যা সন্তান হয়েছে, 2টা মেয়ে একটা ছেলে হয়েছে আমার। তো আমার সন্তানগুলো তখন আছে ওই করছে কি ওইখান থেকে আব্বাকে নিয়ে আসছে, আমার আব্বুরে নিয়ে আসছে, আইনা আব্বুরে গোসল করে আমার ছেলে মেয়েদের সাথে খাবার দিছে। ঘরে এসে এটা দেখার পর তো আমি রাগ, কিন্তু এটা কেন করলো?
আমি আমার ওয়াইফের সাথে রাগ করলাম যে তুমি আমার জিজ্ঞেস করা ছাড়া কেন করলে। আমার ওয়াইফ উল্টা আমার সাথে রাগ করতেছে। আচ্ছা উনি বয়স্ক মানুষ আসছে, তা কী হয়েছে, তুমি এমন করতেছো কেন, এমন করতেছো কেন, মানে উনি তোমার সাথে কী করছে, বলে যাই করছে। এবার আমি আমার ওয়াইফকে বুঝাই দেবেন, আমার ওয়াইফ দেখে আমার আব্বার সাপোর্টে চলে যাচ্ছে, মানে আমার আব্বার সাপোর্টেও আছে। আব্বারে গোসল করাইতেছে, খাওয়া দাওয়া করাইতেছে, তুমি আব্বারে কেন গোসল করাইবা, আব্বারে তুমি কেন খাওয়া দাওয়া করাইবা, মানে ও আমার কন্ট্রোলে নাই। পরে যেহেতু আব্বারেও বিয়ে করছে, আমার কাছে কেন জানি মনে হইতেছে আমার আব্বার সাথে ওর কিছু একটা হয়ে গেছে, আগে কিছু একটা হয়েছে, এটা আমার কাছে লুকাইছে না, আব্বার প্রতি ওর দরদ কেন থাকবে। এই নিয়ে ঝগড়াঝাটি লাগে একদিন আমি ওকে মানে রাগের মাথায় তালাক দিয়ে দিই, রাগের মাথায় 3 তালাক দিয়ে দিই, এবং 3 তালাক দিয়ে আমি তার বাপের কাছে পাঠাই দিই, তার বাপ মায়ের কাছে পাঠাই দিই। তার বাপও আছে, মা আছে, তার ছোটো ভাই তখন ভালো অবস্থানে আছে, আর ছোটো ভাই বিদেশ যায় টাকা পয়সা কামাইছে, বাড়ি টাড়ি কিনছে, ছোটো ভাইয়ের কাছে পাঠাই দিও, তোর পরিবারে চলে যা আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে। পরে আমি জোর জবরদস্তি করে আমার ছেলে মেয়েগুলোকে আমি নিয়ে আসি, আমার 2টা মেয়ে একটা ছেলেকে আমি ওখান থেকে নিয়ে আসি। আনার পর আমার ছেলে মেয়েগুলো তো বড় আমি সবসময় বলো আব্বু আম্মুকে নিয়ে আসো, আব্বু আম্মুকে নিয়ে আসো, আর ছেলে মেয়েগুলো সবসময় বলো। এখন আমি চিন্তা করতেছি আমি কি আরেকটা বিয়ে করে ফেলবো নাকি কি করবো। আমি কিন্তু আমার আব্বাকে এখান থেকে আবার বের করে দিছি, আমার ঘর থেকে আমি আব্বাকে পর আবার বের করে দিছি। মানে আব্বাকে বের করে দেওয়ার পর আব্বার এই মুহূর্তে কোথায় আছে এটা কিন্তু আমি জানি না, কোথায় ভিক্ষা করে বেঁচে আছে না মরে গেছে, এর কোনো সন্ধান আমার কাছে নাই। মানে আব্বা কোথায় আছে এটা আমি জানি না, কিন্তু এখন আমার মেয়েগুলো আমার ছেলেগুলো বলতেছে যে আব্বা আম্মুরে নিয়ে আসো। তা আমি তোকে তালাক দিয়ে দিস, ও কিন্তু আর বিয়ে বসে না, ওর পরিবারের সাথেই আছে, তাই বলে আম্মুরে নিয়ে আসো। মানে আমার সন্তানগুলো কান্নাকাটি করে। এখন আমি আসলে ভাই বুঝতে পারতেছি না যে আমি কি আরেকটা বিয়ে করব না আমি নিজুমকে এই ঘরে আনবো। তো মানে আমার সন্তানগুলো আমাকে আমার ওয়াইফ ছাড়া কিছুই বোঝে না। নিজুমের অনেক কিছু কিন্তু আমি আপনার কাছে বলি না, আমার এই গল্পে নিজুমের অনেকগুলো বিষয় আমি হাইড করছি, ওর অপরাধগুলো অনেকগুলো হাইড করছি, আমি বলি নাই। যেহেতু আমার একদিনের হলো আমার ওয়াইফ ছিল, আমি ওর কথা বলি নাই। তো এখন আমি কি করব মানে বুঝতে পারতেছি না যে আমি আরেকটা বিয়ে করব, 3 নাম্বার বিয়েটা করব না নিজুমকে আবার নিয়ে আসবো, কোনটা করলে আমার জন্য ভালো হবে, এটা আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছিলাম। যদি পারেন আপনি আমাকে একটু উত্তর দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বেলায়েতের জীবনের এই গল্পটা শোনার জন্য। বেলায়েত ভাইয়ের গল্পটা আসলে অনেকটা কষ্টকর ছিল। এখন ওনার একটা প্রশ্ন হচ্ছে উনি নিজমকে ফিরিয়ে আনবে কিনা। এখন উনি নিজমের কোন বিষয়গুলো হাইড করেছে এগুলো তো আমাকে বলে নাই, তো এগুলো বললে না হয় আমি বুঝতে পারতাম যে নিজমকে ফিরিয়ে আনা ঠিক হবে কিনা। আর যতটুকু তিনি আমাকে বলেছে এতটুকুর উপরে আমার কাছে মনে হয় নিজমকে ফিরিয়ে আনা উচিত। যেতটুকু উনি বলেছে ততটুকুর উপরে নির্ভর করে আমি বলতে পারি যে নিজমকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন। এটা আমি ওনাকে ইমেলেও রিপ্লাই করেছি যে আপনি নিয়ে আসেন, এবং এখনও বললাম যে নিয়ে আসেন। আর এর ভিতরে উনি যদি আমাকে খোলাখুলিভাবে না বলে পুরো বিষয়টা, তাহলে তো আমি জানবো না যে নিজমের ভিতরে আরও কোনো কিছু ছিল কিনা। তবে তিনি এটা বলেছে যে নিজমের অনেক বিষয় তিনি হাইড করেছে, আমার কাছে ক্লিয়ার করে বলে নেই। তো যতটুকু বলেছে ততটুকুর উপরে নির্ভর করে আমি বলতে পারি যে নিজমকে নিয়ে আসার উচিত, বিশেষ করে 2টা মেয়ে আর একটা ছেলের মুখের দিকে তাকিয়ে। আর বেলায়েত ভাইয়ের বাবার কথা বলে তো লাভ নেই, এরকম বাবা অনেক আছে। বেলায়েত ভাইয়ের বাবার টাইপের যে লোকগুলো আছেন, ওই ক্যাটাগরির যে লোকগুলো আছেন, তারা যদি এই গল্পটা শুনে থাকেন তবে একটু ভালো হয়ে যান, কারণ আপনাদের পরিস্থিতি, আপনাদের পরিণতি শেষ পর্যন্ত ভালো হয় না। মনে রাখবেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।